সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটি লাইভ ক্লাসে। এন্ড আজকে আমরা চলে আসছি আমাদের এইচএসসি 27 ব্যাচের একটা ফ্রি ক্লাসে। আমরা একটা ফিজিক্স ক্লাস করব। এই ফিজিক্স ক্লাসে ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা 6 নম্বর অধ্যায় অর্থাৎ মহাকর্ষ বিকর্ষ এই অধ্যায়টা নিয়ে একটা ওভারঅল আইডিয়া নিব। এন্ড এই অধ্যায় থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ওভারঅল কি কি ইম্পর্টেন্ট টপিকস আমার পড়া লাগবে যেখান থেকে পরবর্তীতে পরীক্ষায় কাজে লাগবে, এই সবকিছুই আমরা আজকে পড়াশোনা করবো ইনশাল্লাহ। বাট কি পড়বো তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা পড়া উচিত। কারণ আমরা দেখা যায় যে একটা অধ্যায় শুরু করলে টানা সবকিছু পড়তে থাকি, তারপর দেখা যায় কোনো কিছু শেষ হয় না। তো এত কিছু পড়া তো আমার মাথার মধ্যে ঢুকবে না। তো আমরা একদম টু দা পয়েন্ট, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলাই পড়বো, এন্ড তারপরে সময় থাকলে আমরা বাকিগুলো পড়বো। এটা হচ্ছে আমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি হওয়া উচিত। তো তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি, এন্ড সবাইকে ওয়েলকাম আবারও আজকের ক্লাসে। তোমাদের সাথে আছে আমি তোমাদের রিফাত ভাইয়া, সাব্বির আহমেদ রিফাত। এন্ড আমি হচ্ছে আজকের এই ক্লাসটা তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। তো অনেকে দেখতে পাচ্ছি জয়েন করে ফেলছো, তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। এন্ড আমি দেখতে পাচ্ছি নরিন আফরিনকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আর কে কে আছো দেখি তো কি অবস্থা। অনেকে দেখতে পাচ্ছি, শাফিকে দেখতে পাচ্ছি, অরূপকে দেখতে পাচ্ছি। আর বাকিরা কি অবস্থা বলো। আমার কথা এবং আমার পিছনের স্লাইডটা সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। এন্ড তোমরা হয়তো অনেকেই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টও আসছো হয়তো, এন্ড অনেকে হয়তো আমাদের সাথে কখনো ক্লাস করো নাই। তো তোমাদের সবাইকেই আজকের ক্লাসে ওয়েলকাম। এন্ড আমরা আজকের ক্লাসটা অনেক মজা করবো, শুধু যে পড়বো তা না, এবং পড়ার মধ্যেও আমরা দেখবো অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, প্র্যাকটিক্যাল নলেজেস এন্ড সবকিছু। ঠিক আছে? চলে আসছে অনেকেই। ওকে, ইসরা চলে আসছে, হাসনাত ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আব্দুল্লাহ আল মামুন কেমন আছেন জিজ্ঞেস করছে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সাবেদ বলছে, জুই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অঙ্কিতা অল ক্লিয়ার অল ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছি। তো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। এন্ড আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আজকের ক্লাসটা অনেক মজা করবো, ফান। পড়ালেখা তো অনেক করছি, এই অধ্যায়টা অনেকেরই তোমাদের হচ্ছে ইসে আছে, হাফ ইয়ারলি এক্সামে থাকবে, অনেকের হয়তো পরে থাকবে, মানে তোমার হচ্ছে 1-2 মাস পরে পড়া লাগবে। আজকের ক্লাসটা করলে তুমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবা। এবং এই অধ্যায়টা তোমাদের ফিজিক্সের 21টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ 3টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়। কি বলছি বুঝতে পারছো? তোমাদের ফিজিক্সের 21টা অধ্যায়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে 21টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ 3টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা হচ্ছে একটা অধ্যায়। এই অধ্যায়ের কিছু টপিক পড়লেই, প্র্যাকটিস করলেই, সূত্র প্র্যাকটিস করলে শেষ। 10-এ 10 ইজিলি পাওয়া যায়। এখান থেকে প্রশ্ন আসলে কোনো বিষ নাই, বুঝছো? আচ্ছা, ট্রিপ কোথায় দিছেন? ট্রিপ আমরা ঘুরতে গেছিলাম সবাই আর কি, ঢাকার আশেপাশে গেছিলাম, বুঝছো, বেশি দূরে না। আচ্ছা, প্রথম অনলাইন ক্লাসে। আচ্ছা, আমাদের মাইমুনা সুলতানা লামিয়া ও হচ্ছে আজকে আমাদের সাথে প্রথম অনলাইন ক্লাস করতে আসছে, আমরা সবাই ওকে একটু ওয়েলকাম জানাবো, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাস কি রেকর্ড থাকবে? না ভাই, এই ক্লাস রেকর্ড থাকবে না। এই ক্লাসে আমরা মোটামুটি আইডিয়া নিব এই অধ্যায়ের মধ্যে কি কি আছে, বুঝছো, একদম সহজ জিনিস থেকে শুরু করে কঠিন জিনিস পর্যন্ত। তো আজকে ক্লাসটা আমরা এখানে শুরু করতেছি। আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা রেকর্ড, হ্যাঁ বলছি, আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি। তো ঠিক আছে, আমরা কি সবাই ক্লাসের জন্য রেডি? এবং এটা হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয়, আর আমাকে একটা পোলের মাধ্যমে জানাও যে তোমরা কি সবাই ক্লাসের জন্য রেডি হয়ে গেছো কিনা। এটা হচ্ছে একটা পোল যাবে, দেখবা তোমাদের সামনে কুইজের একটা অপশন আছে। তোমরা যেখানে অ্যাপ থেকে ক্লাস করছো ওইখানে দেখবা একটা কুইজের অপশন আছে, ওইখানে একটা পোল যাবে, তোমরা কি সবাই ক্লাসের জন্য রেডি? তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে দিব এখনই 6:35 থেকে। আচ্ছা, এর মধ্যে আমরা অপেক্ষা করলাম যাতে আমাদের বাকি বন্ধুরা চলে আসে, আমরা একসাথে বসে মজা করে ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি এইচএস 2027-এর ব্যাচ। হ্যাঁ ভাইয়া, এটা 27-এর জন্যই মূলত ক্লাস, বাট যদি কেউ 26-এর থেকে থাকো তাও কোনো সমস্যা নাই, কারণ আজকে আমরা মোটামুটি তেমন কিছুই পড়বো না। এই অধ্যায়টা কিভাবে পড়তে হবে, কি কি টপিকস পড়তে হবে, এটা আমরা আজকে দেখবো, জানবো, অল্প সময়ে দেখবো, বেশিক্ষণ নিবো না, ঠিক আছে? বাকি সময় তোমরা একটু রেস্ট নিও, তোমাদের তো কত রকম চাপ থাকে, পড়াশোনা থাকে, ব্যাচ থাকে, এই থেকে সেই থাকে। আচ্ছা, তো যাই হোক, সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আচ্ছা, এই অধ্যায়ে, এই চ্যাপ্টারটাতে 3টা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে, ওটা আমরা দেখবো, পার্ট বাই পার্ট দেখবো। তার আগে তোমরা জানো যে এই যে মহাকর্ষ অভিকর্ষ আমরা যে অধ্যায়ের মধ্যে পড়ি, আমরা রকেট পড়ি, স্যাটেলাইট পড়ি, আমরা হচ্ছে তোমার অনেক ধরনের
জিনিসপাতি পড়ি, হ্যাঁ, বিশেষ করে কৃত্রিম উপগ্রহের জিনিসপত্র অনেক পড়ি। কৃত্রিম উপগ্রহকে ইংরেজিতে বলা হয় স্যাটেলাইট। এখন তোমাদেরকে ক্লাসের শুরুতে একটা মজার জিনিস দেখাইতে চাই। তোমরা কি দেখতে চাও এই যে আমরা এই অধ্যায়টা যে পড়বো, এই অধ্যায়ে যে পড়ার মূল বিষয়বস্তু পৃথিবী, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, পৃথিবীটা এখন দেখতে কেমন লাগতেছে? তোমরা কি দেখতে চাও বলো? আমরা এই অধ্যায়টা পড়বো, ঠিক আছে, এই মুহূর্তে পৃথিবীটা দেখতে কেমন লাগতেছে তোমরা দেখতে চাও? বলো, তোমরা দেখতে চাও? আসো তোমাদেরকে দেখাই। তোমাদেরকে আমি পৃথিবীর বাইরে থেকে থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগবে এই জিনিসটা একটা ছোট্ট একটা ট্যুর দিয়ে আনি না? অনেক তো পড়াশোনা করছি, একটু ঘুরে ফেরা করে আসি। মনে করো তুমি চাঁদের উপরে বসে আছো, চাঁদের উপর বসে পৃথিবী দেখতে কেমন লাগবে? চাঁদের উপর বসে পৃথিবী দেখতে কেমন লাগবে? আসো দেখি আসি। পৃথিবীকে এখন দেখতে এইরকম লাগবে, দেখো তো, দেখতে পাচ্ছ? এটা কিন্তু একটা রিয়েল পৃথিবী একদম। পৃথিবীটা যে ঘুরতেছে, এর চারপাশে হচ্ছে আমাদের যে মহাকাশ আছে, এবং এটা হচ্ছে একদম নাসার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যে পৃথিবীটা এই মুহূর্তে এইভাবে ঘুরতেছে, এবং আমরা খালি পড়াশোনা করি ভাই পৃথিবী ঘুরে, পৃথিবী নড়ে, পৃথিবী করে, এই করে সেই করে। আসলে কেমন দেখতে, মজা না? মনে করো তুমি চাঁদের উপর থেকে তাকায় আছো এমন করে, আরে এই তো মহাদেশ, এইটা এটা 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 ঘুরতেছে, আসলেই ঘুরে, তাই না? আচ্ছা, আমার নাম হচ্ছে রিফাত। সরি ভাই, আচ্ছা ঠিক আছে। এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের মধ্যে আমরা একদম প্রথমে আমরা পড়ি হচ্ছে নিউটনের সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। যে জিনিসটা আরো অনেক দিন আগে, কয়েকশো মাস আগে তোমার হচ্ছে নিউটনের মাথায় আপেল পড়ছে, আপেল পড়ার কারণে মাথা উলাই গেছে, এমন সূত্র বাইর করছে, যেটা আসলে সহজ, বাট ওইটার ব্যাকগ্রাউন্ড অনেক কঠিন জিনিস। তো এখন আমরা একটু মানে মেইন জিনিসে যাই, আসলে একদম বেসিক থেকে, যে তোমাদের যেখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি কি করেন? আচ্ছা, আমি হচ্ছে পড়াই, আমি নিজেও পড়ি, তোমাদেরকেও পড়াই, ঠিক আছে? এটা হচ্ছে আমার ছোট্ট পরিচয় আর কি। আচ্ছা, তো আমরা একটু আমাদের স্লাইডে ব্যাক করি আর কি। আসো, তো এখন তোমাদেরকে একটু দেখাই, একটু শুরুতে দেখো, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছি না? এই মহাকর্ষ সূত্র থেকে তোমাদের এমসিকিউ আসবে। তোমাদের কিন্তু ক খ এ অনেক সমস্যা হয়, তাই না? তোমাদের এই যে মহাকর্ষ সূত্র, এইখান থেকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আসে। তোমরা একটু এখান থেকে বেসিকটা দেখে নাও। আসো, এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। আসো ভাই, মহাকর্ষ সূত্রের মধ্যে আমরা খুব সহজ করে জানি যে কোনো দুটা বস্তু যদি ভর হয়, একটা m1 ভরের বস্তু আর একটা m2 ভরের বস্তু, ফর এক্সাম্পল একটা গরু আর একটা ছাগল, ঠিক আছে, দুইটা ভরের বস্তু আছে, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, এই হচ্ছে মেইন কথা, শেষ। এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। পৃথিবীর প্রত্যেকটা বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, মহাবিশ্বের সব বস্তু একজন একজনকে আকর্ষণ করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এদের মধ্যে একটা দূরত্ব আছে, 2 মিটার, 200 মিটার, 1000 মিটার, যে কোনো দূরত্ব আছে। এই দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, এই মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের যে নিউটন ভদ্রলোক ছিল, ভদ্রলোক নিউটন, উনি বলে গেছে এই যে দুইটা বস্তু, তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে, সেই বল আমরা কি করব? এফ দ্বারা প্রকাশ করব, এবং নিচে ছোট্ট করে একটা জি লিখতে হয়। এই জি মানে কি জানো? গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়, এফ জি, গ্র্যাভিটেশনাল ফোর্স, বা তোমার হচ্ছে ইংরেজিতে বলা হয় বা বাংলাতে বলা হয় মহাকর্ষ বল, সহজ কথা। তো উনি বলে গেছে দুইটা জিনিস, বলে গেছে, ওইখান থেকে আমরা সূত্র পাইছি এইটা, ওইখান থেকে আমরা সূত্র পাইছি এইটা। ভাই এই জি কিন্তু নিচে, বুঝছো? এই যে এরকম আছে, এই জিটা হচ্ছে নিচে, এই এফ জি মানে হচ্ছে জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার।
অর্থাৎ গরুর ভর আর ছাগলের ভর গুণ করব, তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার দিয়ে ভাগ করব, শেষ। আচ্ছা, এই জিনিসটা নিউটন তিনটা পয়েন্টে বলছে, তিনটা পয়েন্টে বলছে। উনি বলছে যে তাদের মধ্যবর্তী বল কি করে ভাইয়া, ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, বাড়লে বাড়ে কমলে কমে, শেষ। এইটুকুই জিনিস, বাড়লে বাড়ে কমলে কমে। এবং উনি বলে গেছে তাদের যে মধ্যবর্তী দূরত্ব, ডি মানে কি ভাইয়া, দূরত্ব। ডি মানে হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্ব কি হবে ভাইয়া, এই দূরত্ব হবে স্কয়ার। দূরত্বকে স্কয়ার করবো, বর্গ করব, তারপর ভাগ করে দিব। এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। 1/1 এর নিচে কোনো কিছু আসলে এটাকে বলবো আমরা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? যেমন এফ এইভাবে যখন থাকবে এটাকে বলা হয় সমানুপাতিক, আর যখন এইভাবে থাকে, কোনো কিছু এইভাবে থাকে, তখন বলা হয় ব্যস্তানুপাতিক। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এই দুটাকে মিলায়ে হচ্ছে এই সূত্রটা আসছে। এই দুটাকে মিলাই এই সূত্রটা আসছে, যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মানটা হচ্ছে উনি বলে গেছে, আমরা হচ্ছে পরে বের করছি, হ্যাঁ, ইনভার্স নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, অথবা কেজি ইনভার্স 2। ঠিক আছে, লেট হয়ে গেছে, সমস্যা নেই ভাইয়া, আমরা মাত্রই পড়াশোনা শুরু করছি। এখন দেখো, তো প্রথমেই বলতে পারি আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা পড়ে ফেলছি। আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা পড়ে ফেলছি, জোস না? এখন এইখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, অনেক কিছু আসতে পারে, ঘুরে পেঁচায়। এফ এর মান দেওয়া আছে, M1 এর মান দেওয়া আছে, M2 কত, ঘুরে পেঁচায়। যে কোনো তোমার হচ্ছে এই সূত্রের মধ্যে একটা মান বাকি রেখে বাকি সব মান দেওয়া থাকে, তোমাকে বের করতে হবে। সহজ না? আচ্ছা, এটা তো গেল সহজ। এখন ভাই সহজ জিনিস পড়লে তো আমি এমনিতেই পারতাম, সহজ জিনিস তো সবাই পারে, এটা তো আসলে পড়ার কিছু নাই। এই মহাকর্ষ সূত্র, এইখান থেকে তোমাকে অভিকর্ষ ত্বরণ বের করতে হয়। মনে করো আমরা এখন বল সম্পর্কে বুঝছি যে হ্যাঁ, পৃথিবী আমারে টানে, আমি পৃথিবীর টানতেছি, তাই না? আমাদের মধ্যে একটা বল কাজ করতেছে। আমার সামনে ক্যামেরা আছে, ক্যামেরা আমাকে টানতেছে, আমি ক্যামেরাকে টানতেছি। প্রশ্ন আসে ভাই যে তাহলে কেউ কারো দিকে যাচ্ছে না কেন? এটা আসলে তোমার এই আকর্ষণ বলটা খুবই ক্ষুদ্র থাকে, খুবই ক্ষুদ্র থাকে। যত বড় পদার্থ থাকে তত বেশি আকর্ষণ বল। এখন এগুলো তো বুঝলাম ভাই, এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন আসবে তোমার এই সূত্র দিয়ে। এই সূত্র থেকে তোমার হচ্ছে ছোট ছোট প্রশ্ন আসবে, ছোট ছোট প্রশ্ন আসবে। এখন কথা হলো ভাইয়া, আমাকে একটু বলেন যে এই অধ্যায় থেকে প্রথম ইম্পর্টেন্ট টপিক কোনটা? এই জিনিসটা সবাই একটু নোট করবা। এই অধ্যায় থেকে প্রথম ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা। বিভিন্ন উচ্চতায় অথবা গভীরতায় তোমার হচ্ছে জি এর মান। এখন এই টপিকটা তোমরা দেখে কিছু বুঝবা না। যদি সাজেশন দেওয়ার হইতো তাহলে বলতাম ভাই টপিকটা লেখো, শেষ। বাট আমি তো তোমাদের এটা করবো না, আমি তোমাদেরকে বুঝাই দিব, অল্প অল্প করে বুঝাই দিব। দেখো হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ মূলত 3 ভাবে পরিবর্তন হয়, মূলত 3টা কারণে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়। হ্যাঁ, একটা হচ্ছে তোমার এই যে আহ্নিক গতির কারণে, মানে পৃথিবী যে তার নিজক্ষের চারপাশে ঘুরতেছে, পৃথিবী যে নিজক্ষের চারপাশে ঘুরতেছে, এটা মনে করে একটু সুন্দর দাগ দিয়ে এঁকে দেখাই, বুঝছো? ধরো পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে। আচ্ছা, এটা হচ্ছে এই চিহ্ন দিয়ে বুঝালাম কি ভাইয়া, সে হচ্ছে চারপাশে ঘুরতেছে পৃথিবীটা। এই যে পৃথিবীটা নিজ অক্ষের চারপাশে ঘুরে, এটাকে বলা হয় আহ্নিক গতি। গতি 2 রকম আছে, আমরা ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে? একটা হচ্ছে আহ্নিক গতি, আর একটা হচ্ছে বার্ষিক গতি। পৃথিবীটা নিজ অক্ষের চারপাশে একবার পুরো পরিপূর্ণভাবে ঘুরতে সময় লাগে 24 ঘন্টা, আর সূর্যের চারপাশে একবার ফুললি ঘুরে আসতে সময় লাগে 365 দিন। 365 দিন, এটাকে বলা হয় বার্ষিক গতি। আর নিজ একটা ধরো অক্ষের চারপাশে ঘুরতেছে, এটাকে বলা হয় লাটিমের মতো। লাটিমের যেমন তারকাটা আছে না, ওই তারকাটা হচ্ছে ওর অক্ষ। তো ওইটা হচ্ছে তোমার নিজ অক্ষের চারপাশে ঘোরাটাকে বলা হয় আহ্নিক গতি। আচ্ছা, তো এইখানে এই অভিকর্ষ ত্বরণ যে আমরা যে বের করি, যে আমাদের পৃথিবীর জন্য আমরা ধরি না তোমার হচ্ছে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটা কিন্তু ভাই আমরা পৃথিবীর জন্য ফিক্সড ধরে নিই, আসলে কিন্তু এটা ফিক্সড না। এইটা কিন্তু ভাইয়া বিভিন্ন সময় বিভিন্ন কারণে পরিবর্তন হয়।
বুঝছো? এটা একটা আদর্শ মান দ্বারা হয়েছে যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে। এই লাইনটা একটু এমসিকিউ আকারে লিখে রাখতে পারো। কোথায় এই মানটা? কোথায় ভাইয়া? 45 ডিগ্রি অক্ষাংশে। এখন বলবো ভাইয়া অক্ষাংশ মানে কি, বুঝি না। এগুলো আমরা আমাদের ক্লাসে, পেইড ক্লাসে অলরেডি অনেক ডিটেলসে বুঝাইছি, তোমাদেরকে শর্ট করে অল্পতে বুঝাই। এই 45 ডিগ্রি অক্ষাংশ এবং সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র পৃষ্ঠ এই জায়গা যখন তুমি যাবা, আচ্ছা, তাহলে তুমি হচ্ছে ওইখানে জি এর মানটা এটা পাবা 9.80665, এক্সাক্ট যে মানটা। জি এর মান কি ভাইয়া? 9.80665। এটা হচ্ছে একদম মোর এক্সাক্ট যে ভ্যালুটা, জি এর ভ্যালুটা, বুঝছো? এইটা পাবো হচ্ছে আমরা কি, এটা পাবো হচ্ছে আমরা এই পার্টিকুলার জায়গায়। কিন্তু পৃথিবীর আকারের কারণে, গতির কারণে বিভিন্ন সময় জি এর মান পাল্টায়। পরীক্ষা এখান থেকেই প্রশ্ন আসে, পরীক্ষা এখান থেকেই প্রশ্ন আসে, বুঝছো? যে তার নিজ অক্ষের চারপাশে ঘূর্ণনের কারণে একটা আসে। তাহলে কি বলতে পারি? 1 নম্বর কারণটা কি ভাইয়া? জি এর পরিবর্তন হয় কেন? কখনো দেখবা জি এর মান এইটা আসবে 9.77, এটা আসবে। কখনো দেখবা জি এর মান এইটা আসবে 9.82, কখনো দেখবা জি এর মান এইটা আসবে 9.76। বারবার পরিবর্তন হচ্ছে কেন? এই কারণগুলো পরীক্ষা জিজ্ঞেস করে, বুঝছো? তো আমরা দেখব প্রথমে পৃথিবী পৃষ্ঠে, পৃথিবীর উপরেও না নিচেও না, কোনো জায়গায় না, একদম চুপচাপ যদি পৃথিবীর উপরে চুপচাপ দাঁড়ায় থাকে, তাহলে আমার অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ মানে কি জানো? পৃথিবী আমাকে যেই বলে টানতেছে, সেই বলের কারণে যে ত্বরণটা হয়, বুঝছো? তো এইটা আমরা প্রথমে একটু বের করব। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, মেইন টপিক গুলো সামনে ক্লিয়ার করব। আসো, তো সবাই একটু লেখো, পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। দেখো, এই তিনটা জিনিস আমরা যদি মনে রাখতে পারি, তাহলে মোটামুটি এখান থেকে প্রশ্ন অ্যান্সার করা খুবই ইজি, খুবই ইজি, বুঝছো? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা আমরা একটু আগে দেখি। ভাই মনে করো একটা পৃথিবী তুমি যদি আঁকো, তুমি যদি একটা পৃথিবী আঁকো, বুঝছো? এই পৃথিবীটাকে তুমি হচ্ছে ধরো আঁকছো, পৃথিবীর উপরে কোন একটা বস্তু যদি থাকে, পৃথিবীর কেন্দ্র থেকে, মনে করো এটা হচ্ছে কেন্দ্র, যদিও মাঝখানে হয় নাই, আচ্ছা একটু আজকে সুন্দর করে আঁকে। এই কেন্দ্র থেকে যেই কোনো দিকে ব্যাসার্ধ সমান দূরত্ব, তাই না? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধ সমান দূরত্ব আর হয়, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এই আর এর মানটা পরীক্ষায় না দেওয়া থাকলে মনে রাখবা, আর সমান সমান 6.4 ইন্টু 10⁻⁶ মিটার। কোন বইয়ে দেখবা এই মানটা দেওয়া আছে এইভাবে, আর সমান সমান 6.37 ইন্টু 10⁻⁶ মিটার। তোমরা 1 নাম্বারটা ইজিলি ব্যবহার করতে পারবা, আর 2 নাম্বারটাও করা যায়, বাট 1 নাম্বারটা বেশি তোমার হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে? আর পরীক্ষা যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, প্রশ্নের যেটা দেওয়া থাকবে ওইটাই ব্যবহার করবা, বুঝছো? আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ জানলাম, পৃথিবীর একটা ভর আছে, পৃথিবীর একটা ভর আছে, এই জিনিসগুলো তোমার অনেক কাজে লাগবে, বুঝছো? 6 ইন্টু 10⁻24 কেজি, এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর একটা গড় ঘনত্ব আছে, পৃথিবীর একটা গড় ঘনত্ব আছে, এই মানগুলো তোমাদের অনেক কাজে লাগবে। এটা হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। এই মানগুলো তোমার পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউতেও আসে, বুঝছো? তো সবাই একটু কাইন্ডলি এই 3টা মান একটু মনে রেখো, পৃথিবীর ভর, পৃথিবীর ঘনত্ব, ঘনত্ব না গড় ঘনত্ব। কারণ পৃথিবীর কোনো জায়গায় দেখবা পানি আছে, কোনো জায়গায় মাটি আছে, কোনো জায়গায় আগুন আছে, সব জায়গায় কি ভাই সমান মানে ঘনত্ব হবে? পানির ঘনত্ব যতটুকু হবে, মাটির ঘনত্ব কি ততটুকু হবে? পাথরের ঘনত্ব কি ততটুকু হবে? তার মানে আমরা একটা গড় ঘনত্ব ধরি, সেটা হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব ধরা হয়। আচ্ছা, তো পৃথিবীর জন্য তোমরা অধ্যায় 4 পড়ছো কিনা আমি জানি না, আমরা এটা হচ্ছে আমাদের যে পেইড ব্যাচে ওটা তো মোটামুটি মানে ব্যাখ্যা করে দেখাইছি। এই জিনিসটা আমরা যখন বের করি, তখন হচ্ছে আমরা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সূত্র পাই এইটা, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের সূত্র পাই এইটা। এটা একদমই ইজি, জানো? এটা একদমই ইজি। কিভাবে জানো? ধরো
ধরো একটা গরুকে মনে করো আমি এখানে রাখছি, একটা গরু হচ্ছে এখানে মনে করো আছে, বুঝছো? এখানে একটা গরু আছে। এই গরুকে পৃথিবীর কেন্দ্র মানে পৃথিবী থেকে ওই গরুকে টানা হইতেছে না? কত বলে টানা হইতেছে? ওজন বলে টানা হইতেছে। তাহলে এটা হবে এমজি, এমজি বলে টানা হইতেছে। আচ্ছা, আবার আমরা কি জানি ভাইয়া, যে কোনো দুটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল কত? ওই যে নিউটনের সূত্র G(m1m2/d²). তখন আমরা লিখতে পারি না ভাইয়া যে এই ওজন বলটাই আসলে আকর্ষণ বলের সমান? তাহলে বলতে পারি এইটা জি বড় হাতের এম ছোট হাতের m/r²। হুট করে বলতে পারো ভাইয়া এটা আবার কোত্থেকে পাইলেন? একটা হচ্ছে পৃথিবীর ভর, একটা হচ্ছে বস্তুর ভর, আর আর মানে কি মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা ডি দিছিলাম না, আর মান বসাইছি, আর কিছু করি নাই, আগের জিনিসই। এখন ভাই তুমি যদি এম কাটাকাটি করো, দেখো তো এই এম আর এম কাটাকাটি করলে কি হবে? এটা মানে কি মহাকর্ষ বল, এটা মানে কি ওজন বল। পৃথিবীর ক্ষেত্রে কি ভাই মহাকর্ষ বল মানেই ওজন বল না? মহাকর্ষ বল মানেই তো ওজন বল। তার মানে এই দুটাকে সমান বলতে পারি। এমজি মানে কি ভাইয়া? ওজন বল। এমজি মানে হচ্ছে ওজন বল, আর এটা মানে হচ্ছে মহাকর্ষ বল। এই ওজন বলটাই কি পৃথিবীর জন্য মহাকর্ষ বল। তার মানে দুটো সমান, এম এম কাটাকাটি। আর এই বড় হাতের এমটা কি ভাইয়া? এটা হচ্ছে পৃথিবী। আর আর মানে কি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আমরা বলতে পারি এই যে এখান থেকে এটা আসছে। জোস না? জোস না? কিভাবে আসছে এবার বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের মেইন সূত্র পেয়ে গেছি, এটা হচ্ছে এইটা। হ্যাঁ, সুন্দর করে একটু লিখে দেই তোমাদের মনে থাকে। এটা হচ্ছে এখানে লিখে দেই যে জি সমান সমান Gm/r²। এটা হচ্ছে আমার নরমাল সময়ে অভিকর্ষ ত্বরণ, বুঝছো? নরমাল সময়ে অভিকর্ষ ত্বরণ কখন? পৃথিবীর উপরে, পৃথিবী থেকে গভীরেও না, পৃথিবী থেকে উচ্চতায়ও না, গেল। আচ্ছা, এখন আমরা একটু তেরিং করব, আমরা একটু দুষ্টামি করব। আমরা কি করব জানো? একবার পৃথিবী থেকে উপরে যাব, একবার পৃথিবী থেকে নিচে নামবো। আগে আমরা পৃথিবী থেকে উপরে যাই। মনে করো, দেখি কি করা যায়। এইচ উচ্চতায়, বুঝছো, আমরা এখন পৃথিবী থেকে একটু উপরে উঠবো। হ্যাঁ, তাহলে কি হবে? এইচ উচ্চতায় জি এর মান আমরা বের করব। পৃথিবী পৃষ্ঠে তো ভাই জানি, যদি আমি পৃথিবী থেকে একটু উপরে উঠি, ফর এক্সাম্পল আমি মনে করি একটা পাহাড়ের উপরে উঠছি, আমি হচ্ছে এভারেস্টের চূড়ায় উঠছি, তাহলে পৃথিবীটা এমন হবে না ভাইয়া? একটু বলো তো। ধরো এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর উপরে একটা পাহাড় আছে। ধরো এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে আমার মাউন্ট এভারেস্ট। দেখলে মনে হইতে পারে যে কোন আইসক্রিম। হ্যাঁ, তো আমরা আপাতত শীতকালে কোন আইসক্রিম খাবো না, আমরা হচ্ছে এটাকে একটা পাহাড় মনে করি। আচ্ছা, পাহাড়ের উচ্চতা কি ভাই? ধরলাম এটা হচ্ছে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ। আচ্ছা, আর এই যে পাহাড়ে তোমার হচ্ছে উপরে পাহাড়ের যে চূড়া, হ্যাঁ, পাহাড়ের যে একদম মাথায়, পাহাড়ের একদম মাথায় যে এই জায়গাটাতে ধরলাম অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়ে গেছে, এটা ধরলাম নতুন জি। আর পাহাড়ের তলদেশ মানে পৃথিবীর উপরে অভিকর্ষ ত্বরণ ধরলাম শুধু জি। দেখো পৃথিবীর উপরে যে গোলটার উপরে এটা হচ্ছে শুধু জি, আর এখান থেকে পাহাড়ে উঠলে এটা হচ্ছে কি ভাইয়া? তোমার হচ্ছে নতুন একটা অভিকর্ষ ত্বরণ পাওয়া যাবে, পরিবর্তন হবে আর কি। আচ্ছা, কেন হবে এবার দেখতে পারবা কেন হয়। কারণ আমরা জানি ভাইয়া, কারণ আমরা জানি Gm/r², এটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণের সূত্র। এখন অভিকর্ষ ত্বরণ তাহলে কিসের উপর নির্ভর করে? দুইটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব মানে কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। বুঝছি, এটা এই পর্যন্ত বুঝছি ভাই। আমার পৃথিবীর ভর তো পাল্টায় নাই, পৃথিবীর ভরের মতোই আছে, কিন্তু এই যে দূরত্ব কি আর এর মতো আছে? দূরত্ব পাল্টাই গেছে না? দূরত্ব কতটুকু হয়েছে? এই যে কেন্দ্র থেকে হিসাব করবা, কেন্দ্র থেকে আগে ছিল এইটুকু এইচ, সরি এইটুকু ছিল আর, এইটুকু ছিল আর,
এখন আমি আরো এক্সট্রা আরো এইচ উঠতে হবে না? তার মানে কি আমার এখন জি এর মান পাল্টায় গেছে। এই নতুন জি এর মানটা হবে, এই নতুন জি এর মানটা হবে জি প্রাইম, নতুন জি। আচ্ছা, তাহলে এটা কি হবে ভাই? জিএম ভর তো পরিবর্তন হয় নাই, ভর তো পরিবর্তন হয় নাই, দূরত্ব পরিবর্তন হয়েছে। তার মানে আমি একটা যতটুকু এক্সট্রা দূরত্ব আমার একদম যেই পয়েন্টে বাইর করতে হবে সেই পয়েন্ট থেকে আমার মোট দূরত্ব লাগবে। এটাই হচ্ছে আমার মেইন কাজ। এইখান থেকে একদম এই পর্যন্ত আমার মোট দূরত্বটা লাগবে। সেই মোট দূরত্ব কত? এইটুকু হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে এইচ, আর প্লাস এইচ। বুঝছো? এখন পরীক্ষায় তুমি যদি এখানে আসে এটা দিয়ে ম্যাথ করে ফেলতে পারবা, অথবা তুমি তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে যে অনুপাত বের করো, ঠিক আছে? তখন এই যে জি প্রাইম বাই জি সমান সমান তোমার হচ্ছে এই যে উপরেরটা জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ এর স্কয়ার ডিভাইড বাই নর্মাল জি। ভাই নর্মাল জি মানে কি? জিএম বাই আর স্কয়ার, কোনো পরিবর্তন নাই, তাই না? এখন দেখো তো ভাই, জিএম জিএম কাটাকাটি চলে যায়, আর স্কয়ারটা উপরে চলে আসে। এখান থেকে আমরা একটা সূত্র পাইছিলাম, এখান থেকে আমরা একটা সূত্র পাইছিলাম, সেটা কি জানো? আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই সূত্র দিয়ে তোমাদের ম্যাথ করতে হবে, পরীক্ষায় প্রচুর ম্যাথ এখান থেকে আসে, এখান থেকে উচ্চতা বের করতে হয়। বুঝছো? তোমাকে হয় উচ্চতা দেওয়া থাকবে, অভিকর্ষ ত্বরণ বের করতে হবে, তোমাকে হয় অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে, উচ্চতা বের করতে হবে। বুঝতে পারছি? এখান থেকে তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে, তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এমন থাকবে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। প্রশ্ন থাকবে এরকম, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। এই টপিক থেকে তোমার পরীক্ষায় অনেক 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 বেশি প্রশ্ন আসবে। পাহাড় যদি না দেওয়া থাকে বলবে টাওয়ার আছে, আইফেল টাওয়ার, আইফেল টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। অথবা বলতে পারে বুর্জ দুবাই আছে না, একটা হোটেল আছে না, বুর্জ আল খলিফা নাকি যেন নাম, ওটার উচ্চতা নির্ণয় করো। তখন তুমি শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ জানার মাধ্যমেই তুমি এখান থেকে এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। জোসনা বলো, বলো পারবা কিনা? বলো, এখান থেকে তুমি এই সূত্র দিয়ে পারবা? বলো পারবা কিনা বলো। তোমাদেরকে আরেকটা শর্টকাট দেখায়, হ্যাঁ, এইটা ছাড়াও উচ্চতা বের করার আরেকটা সূত্র আছে। এটা হচ্ছে জি প্রাইম সমান সমান জি 1 মাইনাস 2h ডিভাইড বাই আর। এইটা তোমরা মানে কে কে প্রমাণ শিখছো? আমি প্রমাণ করাবো না, এটা প্রমাণটা একটু মানে লেখে অনেক বড়ই করে দেখানো লাগে। তোমরা কি এটা দেখছো? বলো দেখি, তোমরা কত পার্সেন্ট মানুষ এটা দেখছো? এরকম যে একটা সূত্র আছে, বইটা খুললে দেখতে পারার কথা, একদম বইয়ের জিনিস ভাই। এই সূত্রটা আছে, তোমরা কি দেখছো এটা? এটা কখন ইউজ করতে পারি জানো? এটার শর্তটা তোমরা জানো? এই শর্তটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই শর্তটা জানা খুব ইম্পর্টেন্ট। যখন যখন উচ্চতা, এই যে উচ্চতা ব্যাসার্ধের তুলনায় অনেক ছোট, যখন উচ্চতা খুবই কম 100 মিটার 200 মিটার 300 মিটার অনেক ছোট, তখন তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা। আচ্ছা ইসরাত দেখো নাই, সুকন্যা দেখছো, আরিফ আতিফ দেখো নাই, তামান্না দেখছো, জাহিদ দেখছো, ভেরি গুড। তো এইটাও কিন্তু একটা সূত্র, যে ওই এইটা থেকেই এইটা আসছে। মানে এই প্রমাণটা এখন দেখাবো না, অনেক বড় হয়ে যাবে, এটা আসলে এক ক্লাসে এত কিছু দেখানোর দরকার নেই। নুসরাত ঠিক আছে ভাই, তুমি এই সূত্র দিয়ে করতে পারবা, এবং তোমাদের অ্যাডমিশনে এই ক্লাসটা এই সূত্র লাগবে, অ্যাডমিশনে এই সূত্র লাগবে, বুঝছো? অ্যাডমিশনে এই সূত্র লাগবে, এবং সামনে তোমার হচ্ছে এমসিকিউ তো লাগে, এমসিকিউর মতো দিয়ে দেয়, বুঝছো? শর্ত তো জানি না আতিফ, শর্ত হচ্ছে এইটা যে তোমার হচ্ছে ব্যাসার্ধের তুলনায়, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় যখন উচ্চতাটা অনেক ছোট হবে, মনে করো আমি তোমাকে যদি বলি 1 কোটি টাকার সাথে 1 টাকার মানে পার্থক্য কেমন, অথবা তোমাকে যদি আমি বলি একদিকে 10 লাখ টাকা আছে, একদিকে 1000 টাকা আছে, 10 লাখ টাকার তুলনায় 1000 টাকা কি অনেক ছোট না? এইরকম যখন পার্থক্য হয় যে ব্যাসার্ধ অনেক বড় আর হচ্ছে তোমার উচ্চতা খুবই ছোট, তখন তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা, এবং এটা তোমাদের এমসিকিউতে আসবে, তোমাদের কলেজের পরীক্ষায় বলো
অথবা এইচএসসি পরীক্ষায় বলো, এটা তোমাদের এমসিকিউতে আসবে আর অ্যাডমিশন হতে কাজে লাগেই। ওকে গেল। হাইট ছোট হইলে অন্যটা ইউজ করা যাবে। হ্যাঁ ভাই, এই সূত্র সবসময় ইউজ করা যাবে, এইটা সবসময় ইউজ করা যাবে, এই সূত্রটা ভাইয়া সবসময় অলওয়েজ ইউজ করা যাবে। এজন্য তোমরা সেফ থাকার জন্য এটাই করবা, সেফ থাকার জন্য এটাই করবা। বাট চিনে রাখো এরকম কিছু আছে পরীক্ষায়, তোমার বইয়ের মধ্যে আছে, শাহজাহান তপন স্যারের বইয়ের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, ইসাক স্যারের বইয়ের মধ্যে ব্যাখ্যা করা আছে। একটু জাস্ট বইগুলা খুইলো ভাইয়া, খালি ক্লাস করলেই হবে না, বুঝছো? নিজের পড়ার টেবিলে একটু সময় দিতে হবে। তুমি খালি যদি মনে করো এইখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করো, এই ব্যাচ সেই ব্যাচ, আজকে এটা বুঝছি না বুঝি নাই, আরেক ব্যাচ সেই স্যারের কাছে বুঝি নাই, আরেক স্যার, এরকম করতে করতে দেখবা 6 মাস 1 বছর চলে গেছে, কিচ্ছু পড়া হবে না, একটা অধ্যায় ভালো করে পড়া হবে না। তোমার কাজ হচ্ছে ভাইয়া এখন সামনে পরীক্ষা, এক জায়গায় সেট হয়ে একটু বইয়ের দিকে ফোকাস করো এবং নিজে পড়ো। এবং নিজে পড়ো কি একা একা পড়বা না, যে কোনো একটা ক্লাস ফলো করো, ইউটিউবে অনেক ভিডিওস আছে, আমাদের ক্লাস আছে, তোমার যেখানে ইচ্ছা পড়ো, বাট পড়া শুরু করো ভাইয়া। পড়া শুরু করলেই পড়া হবে, একটা কথা মাথায় রাখবা, পড়া শুরু করলেই পড়া হবে, বুঝছো? আচ্ছা এখন আসো আমি একটু গভীরে যাই। উচ্চতায় গেছি, অনেক কিছু করছি, এখন আসো যদি আমি এই গভীরতায় যাই, যদি মনে করো একটা কুয়া খুললাম, অনেক গভীর কুয়া খুঁড়ছি, ওইটা নিচে গেলে কি হবে? আসো, এগুলো ভাই সবগুলো পরীক্ষার বোর্ডের প্রশ্ন, এগুলো বোর্ড পরীক্ষা আসে, কলেজ পরীক্ষা অনেক বেশি আসে এবং অনেক অনেক বেশি আসে। এইচ গভীরতায়, এইচ গভীরতায়, বুঝছো? এইচ গভীরতায় তুমি এখন জি এর মান বের করবা। এখন এটা কেমন করবা? তাহলে কি মানে ওই যে আর মাইনাস এইচ করে দিবা? হ্যাঁ করে দিই, সমস্যা কি? আমরা তাহলে কি আগেটা যোগ করছিলাম না, এবার তাহলে একটু বিয়োগ করে দিই, তাহলেই হয়ে যাবে, তাই না? আর স্কোয়ার আর মাইনাস এইচ এর স্কোয়ার, তাই না? এই তো আগেরটা যোগ করছি, উপরে গেছিলাম, এবার পৃথিবীর ভিতরে ঢুকবো, তাহলে বিয়োগ করে দিই। ভাইয়া আরটা কি বড় আর হবে নাকি ছোট আর হবে? হ্যাঁ বড় আর দাও, আরটা বড় আর দিয়ে ভালো হবে, বলো ঠিক আছে না ভাই? অভিকর্ষ ত্বরণ এভাবে বের করে ফেলবো, সহজ জিনিস না, হবে না? বলো বলো, তোমরাই বলো, হবে না? দেখি তোমরা একটু বলো। সবাই চুপ হয়ে গেছে কেন? আমি যদি উচ্চতায় গেলে আর আর সাথে এইচ যোগ করি, তাহলে হচ্ছে গভীরতায় গেলে কি এইচ বিয়োগ করলে হবে না? বলো, আমি একটু জানাও দেখি। আব্দুল্লাহ আল মামুন বলছে না। কেন না ভাই, কেন হবে না কেন? এই তামান্না বলছে জি, ভেরি গুড তামান্না। কেন হবে না কেন? আরাফ, আরাফ জারাত, কেন হবে না ভাইয়া? এই তো ড্রাগন, ড্রাগন যাই না কোন ড্রাগন আল্লাহ জানে, হবে বলতেছে, সাফি বলতেছে হবে, এই তো বিয়োগ করে দিলে হয়ে যাবে। হবে হবে হবে, এইভাবে করলে হবে না, এইটাই আমরা অনেকে ভুল করি, বুঝছো? এই ভাই আরেকজন উপরে আর স্কোয়ার দেখতেছে, আরে ভাই এটা মাইনাস করলে হবে না, কেন জানো? তোমাদেরকে এখন দেখাই, হবে না ভাইয়া, হবে না, এখানে তোমরা ভুল করছো, বুঝো বুঝো। তোমার যখন মনে করো তুমি একটা কোন পৃথিবী থেকে উপরে যাও, আমি কি বলছিলাম ভাই একদম শুরুতে, এখানে তোমাদের বেসিকের সমস্যা হয় ভাই। মেইন যেটা অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে এই সূত্র, তাই না? এটা হচ্ছে আমার সূত্র, মেইন সূত্র, তাই না ভাই? দেখছো এখানে একটা ভর আছে, পৃথিবীর ভর আছে, দেখছো? পৃথিবীর ভর যদি তুমি ঠিক রাখো, দেখো আমাকে একটু বলো ভাই, আমাকে একটু বলো, আমি যখন পৃথিবী থেকে উপরে কোন একটা বস্তুতে যাব, যে ধরো এখান থেকে এইখানে কোন একটা বস্তুতে আমি মাঝখান থেকে হিসাব করব, ধরো আমি এইখান থেকে এই দিকে যাব, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, আমার পৃথিবীর ভরের কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে না। আমার কিন্তু ভাই ভর কিন্তু জি এম এমই থাকবে, পৃথিবীর ভর কমে নাই। বাট আমি যদি এখন পৃথিবীর ভিতরে ঢুকি, আমি যদি এখন পৃথিবীর ভিতরে ঢুকি, বুঝো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ আর, কিন্তু 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 আমি যদি এখন
উপর থেকে মনে করো গর্ত করতে 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 ভিতরের দিকে ঢুকি, মনে করো এইখানে চলে আসছে, বা আরেকটু কম দিই, মনে করো এই দিকে চলে আসছে, এই পর্যন্ত চলে আসছে, বুঝছো? তাহলে ভাই চিন্তা করো তো, আমার দূরত্ব হিসাব করবো কোন দিক থেকে? আমার যে দূরত্ব হিসাব করবো কোন দিক থেকে? কেন্দ্র থেকে না? কেন্দ্র থেকে দূরত্ব কতটুকু? এইটুকু না? এইখানে একটা নতুন বৃত্ত চিন্তা করতে হয়, এইখানে একটা নতুন বৃত্ত চিন্তা করতে হয়। অর্থাৎ আমার কিন্তু ভাই বাকি অংশগুলা যে মাটিগুলা বা উপরের যে পৃথিবীর অংশগুলা সব বাদ। অর্থাৎ আমার এটা কোনো কাজে লাগতেছে না, এই অংশগুলো আমার কোনো কাজে লাগবে না, এই অংশগুলা আমার কোনো কাজে লাগতেছে না। অর্থাৎ আমার পৃথিবীর ভরটা কিন্তু ভাই আমি এখানে আগেরটা হিসাব করতে পারবো না। তার মানে আমার এখানে কিন্তু পৃথিবীর ভরের একটা পরিবর্তন হবে। এই ক্ষেত্রে আমরা কি করব? একদম সহজ, কোন টেনশন নাই, আসো দেখাই, আসো। ধরো পৃথিবী থেকে তুমি হচ্ছে কি করছো, এইচ গভীরতা নিচে নামছো, হ্যাঁ এটা হচ্ছে এইচ গভীরতা, আর পৃথিবীর ব্যাসার্ধ তো আর ব্যাসার্ধ সব দিকেই সমান। হ্যাঁ ধরে নিচ্ছে পৃথিবীর গোল, মানে পৃথিবীকে একটা গোলক চিন্তা করতেছে যার ব্যাসার্ধ সব দিকে সমান। আসলে কিন্তু সমান না, মেরু অঞ্চলে কি একটু চ্যাপ্টা তোমাদের একটু হাবিজাবি আছে না? আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে ভাই একটু বুঝো, একটু বুঝো, এই যে আমি এইচ গভীরতা ঢুকছি, হ্যাঁ তার মানে আমার পৃথিবীর যদি ভর চিন্তা করি, নতুন ভর কি ভাই? আমরা কি জানি না ভাইয়া এটা? এম সমান সমান রবি, এই সূত্র আমরা কে কে আছে যে জানি না? কে কে আছি যে আমরা জানি না? এম সমান সমান রবি, ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন। ভাইয়া তুমি যখন কোন একটা বস্তুকে ছোট বানায় ফেলো, ছোট বানায় ফেলো বা বড় যাই করো, তোমার হচ্ছে গোলকের আয়তন তো ফিক্স থাকে, তাই না? গোলকের আয়তন কি ভাই? 4/3 পাই আর কিউব। মানে ব্যাসার্ধ থাকলে তুমি হচ্ছে আয়তন বের করতে পারবা। আচ্ছা পৃথিবীর ঘনত্ব ভাই আমরা কি বলছিলাম মনে আছে? পৃথিবীর ঘনত্ব কি বলছিলাম? পৃথিবীর ঘনত্ব হচ্ছে একটা গড় ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব হচ্ছে একটা গড় ঘনত্ব। অর্থাৎ আমার ভর কমুক বা রূপ ওইটার সাথে এই গড় ঘনত্বের কোনো সম্পর্ক নেই। আমি তো গড় করে নিছি, এটা কমলো যেখানে বিভিন্ন জায়গায় আমি নিচ্ছি গড়, সব জায়গায় ঘনত্ব গড়ে সমানই থাকবে, ঠিক আছে? তার মানে এইটা আমার কনস্ট্যান্ট থাকবে। আমার গভীরতা গেলেও আমার ঘনত্বটা মনে রাখবা আগেরটাই থাকবে। ভর কমে যেতে পারে, ব্যাসার্ধ কমে যেতে পারে, কিন্তু আমার ঘনত্ব হয়ে একটা কি এভারেজ মান নিছি, এইটা আগের মতোই থাকবে, বুঝছো? তাহলে কাহিনী কি? তাহলে কাহিনী হচ্ছে আমি এই ঘনত্ব এবং হচ্ছে তোমার এই যে দেখো ব্যাসার্ধ কি এটা থাকবে, পৃথিবী ব্যাসার্ধ এখন আমি কি আগেরটা নিলে হবে? আমি এখান থেকে কি করছি, এই যে এইচ কমে আসছে না, ব্যাসার্ধ কি এইচ কমে আসছে, নতুন যে গোলকটা সেই গোলকটা কোথায় এখন? নতুন যে গোলকটা এটা কিসে আছে ভাই? এখন এই জায়গার মধ্যে আছে। আচ্ছা এটা হচ্ছে আমার এই যে ভিতরে আরেকটা গোলক, এই বাইরের যে অংশের মাটিগুলো আমরা মোটামুটি চিন্তা করবো যে নাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে তাহলে আমার ভাই এই গোলকের ব্যাসার্ধ কত? ভিতর যে গোলকটা তার ব্যাসার্ধ কত? দেখো তো, পুরোটা থেকে যদি আর থেকে এইচ বিয়োগ করে দিই, এটা আমার নতুন ব্যাসার্ধ হয়ে যায়। তুমি যদি ব্যাসার্ধ জানো তাহলে কি করতে পারবা ভাই? অবশ্যই আয়তন বের করে ফেলতে পারবা। অতএব পৃথিবীর নতুন আয়তন হচ্ছে তখন এটা হবে 4/3 পাই আর মাইনাস এইচ এর কিউব। কোনো সমস্যা আছে? কোনো ভেজাল, দুশ্চিন্তা, খারাপ লাগা, কষ্ট, দুঃখ কিছু আছে? সহজ জিনিস। যদি ব্যাসার্ধ আর হইতো 1 নাম্বার, যদি ব্যাসার্ধ আর মাইনাস এইচ হয় 2 নাম্বার, এটা শেষ। আচ্ছা তাহলে এখন বলো তো ভাই, ঘনত্ব তো আগেরটাই থাকবে। আচ্ছা তাহলে আমি নতুন ভর কত পাবো? পৃথিবীর নতুন ভর কত পাবো বলো? সূত্র তো এম সমান সমান রো ভি। আচ্ছা তো রো তো আগের মতোই থাকবে। আচ্ছা গেল। ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে এই যে 4/3 পাই আর মাইনাস এইচ এর কিউব। অর্থাৎ আমি দেখো পৃথিবীর নতুন একটা ভর পাইছি, পৃথিবীর একটা নতুন ভর পাইছি। আচ্ছা সেই ভরটা কত হইলো তাহলে? একটু সুন্দর করে সাজাই লিখি, 4/3 পাই রো আর মাইনাস
এইচ এর কিউব। ভাই একদম সহজ জিনিস। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, আমি যদি এখন ভরটা নতুন করে পেয়ে থাকি, তাহলে কি অভিকর্ষ ত্বরণটা নতুন করে পাবো না? তার মানে অভিকর্ষ ত্বরণটা পাবো না ভাইয়া? জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এটা ছিল পৃথিবী পৃষ্ঠে, এটা ছিল পৃথিবী পৃষ্ঠে বা মাটিতে, বুঝো? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে বা মাটিতে। আমি যদি এখন ভিতরে ঢুকি, গর্ত করে করে ভিতরে ঢুকি, তাহলে ভাইয়া আমার একটু চিন্তা করে বলো তো, নতুন যে অভিকর্ষ ত্বরণ হবে সেটা কত হবে? সেটা হবে এরকম, উপরে হচ্ছে জি, আর এই যে নতুন যে ভরটা, নতুন ভর হবে, আর এই যে আর কি ভাই ব্যাসার্ধ থাকবে, তখন হয়ে যাবে আর মাইনাস এইচ এর স্কোয়ার। বুঝো? আর মাইনাস এইচ এর স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাই, আমরা এই যে মাত্র বের করলাম এই যে এম এর মানটা 4/3 পাই রো, তারপর হচ্ছে আর মাইনাস এইচ কিউব, বসাই দিই, এটা এখানে বসাই দিই। আমরা কি জানি মাত্র তো বের করছি ভাই, এই যে 4/3 পাই রো, মাত্র তো এটা বের করছি ভাই, কোনো সমস্যা আছে? এই মানটা তো মাত্রই বের করছেন, পৃথিবীর যে নতুন ভরটা, ওইটা এখানে বসাই দিব। বুঝতে এখানে বুঝছো তো ভাইয়া আর মাইনাস এইচ কেন হয়েছে? কারণ কি, এইচ গভীরতায় ব্যাসার্ধ কমে গেছে না একটু। আচ্ছা, এখন আমরা জাস্ট এই মানটা বসাই দিই, জির মান জির মতো থাকবে, আর এই যে এম এর মানটা, নতুন এম এর মানটা বসাই দিই, 4/3 পাই রো আর মাইনাস এইচ কিউব, আর নিচে কি আছে একটা আর মাইনাস এইচ এর স্কোয়ার, আর মাইনাস এইচ এর স্কোয়ার। কোন সমস্যা আছে ভাই এই পর্যন্ত? আগের স্লাইডটা আরেকবার দেখাবো? দেখা দিচ্ছে হ্যাঁ, একটু জাস্ট এটা মানে শেষ করে নি একটু। এখন ভাই দেখো তো, এখানে আছে আর মাইনাস এইচ স্কোয়ার, এখানে আছে আর মাইনাস এইচ কিউব, কাটাকাটি করলে একটা আর মাইনাস এইচ থাকে না বলতো? আর মাইনাস এইচ স্কোয়ার উপরে কিউব আছে, কাটাকাটি করলে একটা আর মাইনাস এইচ থাকে। তাহলে আলটিমেটলি দাঁড়ায়, এইখান থেকে তুমি যদি লেখো, তাহলে জি প্রাইম সমান সমান, এই যে সুন্দর করে লেখো, 4/3 পাই রো জি, তারপর হচ্ছে আর মাইনাস এইচ। এই সূত্রটা তোমার লাগবেই, এইচ গভীরতা তুমি যদি বের করতে চাও, এই সূত্রটা তোমার লাগবেই, বুঝছো? এটা হচ্ছে আমার এইচ গভীরতার সূত্র। অথবা এটার আর একটা শর্ট ভার্সন আছে, এরকম একটা শর্ট ভার্সন আছে, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি 1 মাইনাস এইচ বাই আর, এরকম একটা সূত্র আছে, ওই যে আগেরটার মতো, হ্যাঁ সেম, ওই যে এইচ এর মানটাকে আর এর থেকে তুলনায় ছোট হইতে হবে, বুঝছো? তার মানে তুমি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো, বাট সবচেয়ে সেফ হচ্ছে জি এর মানটা এইভাবে বের করা। মেইন কথা হচ্ছে ভাই, আজকের ক্লাসের উদ্দেশ্য কি ছিল? আমরা আগে একটু অভিকর্ষ ত্বরণটা বের করছি বিভিন্ন উচ্চতায়, তো এটা হচ্ছে আমার গভীরতায়, আর এর আগে বাইর করছি আমরা উচ্চতায়, তার আগে বাইর করছি পৃথিবী পৃষ্ঠে। এই মোট তিনটা অবস্থানে আমাদের কিন্তু ভাইয়া মোটামুটি অভিকর্ষ ত্বরণ বের করা শেষ। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, শেষে সব একসাথে লিখে দিব, অর্পা সমস্যা নেই ভাইয়া। আচ্ছা ভাইয়া আরেকবার বুঝাবেন এইচ গভীরতাটা? আরাফ জারাদ বলছো ভাইয়া, বুঝো, কোন একটা পৃথিবীর গভীরে যখন আমি ঢুকবো, তখন আমার যেটা মেইন সমস্যা, আমার ভর কমে যায়, তাহলে আমাকে ভরটা নতুন করে বাইর করতে হবে। আচ্ছা গেল, তো ভরটা আমি বাইর করছি এম সমান সমান রভি দিয়ে। রবির মানটা, রো এর মান তো ভাই ঘনত্ব, গড় ঘনত্ব ধরছে, গড়, এটা আমরা সব জায়গায় সেম ধরে নিব, কনস্ট্যান্ট ধরে নিব। আচ্ছা, আর ভি যেটা আয়তন, আয়তন মানে কি ভাইয়া? গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তো আর কিউব মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। যদি পৃথিবীর গভীরে যাও, তাহলে নতুন যে তোমার হচ্ছে যেই পয়েন্টে আসো, ওই পয়েন্টে গোলক চিন্তা করতে হয়, ওই গোলকের তোমার হচ্ছে ব্যাসার্ধ কি? পুরাটা থেকে, পুরাটা হচ্ছে আর, ওইখান থেকে এইচ বিয়োগ করতে হবে, তাহলে ওই আর থেকে এইচ বিয়োগ করছি, এটা হচ্ছে আমার নতুন ব্যাসার্ধ আর কি। আচ্ছা, তাহলে ভি জানো, রো জানো, তুমি নতুন ভরটা পেয়ে গেছো, এইটাই তুমি হচ্ছে এখানে বসাইছো এই যে সূত্রের মধ্যে। হ্যাঁ, আমার অভিকর্ষ ত্বরণ বের করা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল, আমরা কিন্তু ভাইয়া সুন্দর মতো বসায় বের করে ফেলছি। ঠিক আছে ভাইয়া, এবার কি পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ ভাইয়া, বলো।
এখন আমি যদি তোমাদেরকে একটু এই জিনিসটাই একটা পেজে লিখে দিই, এখনই লিখে দিই, ক্লাস শুরু দেরি করবো না, কারণ যার এই টপিক দরকার ছিল সেই টপিক দেখে যাতে চলে যেতে পারে। হ্যাঁ, কারণ আমরা পরে আরো বেশি মজার টপিক পড়বো, ওটা অনেকের নাও লাগতে পারে, অনেকের মনে কর ধৈর্য নাই শেষ করার। তো তোমাদের জন্য লিখে দিয়ে আসো ভাই। যদি তুমি পৃথিবীর পৃষ্ঠে হয়, 1 নাম্বার পৃথিবীর পৃষ্ঠে যদি হয়, তাহলে অভিকর্ষ ত্বরণ সিম্পল এইটা, gm ডিভাইড বাই আর স্কোয়ার গেল, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে পৃথিবীর h উচ্চতায়, তাহলে কি হবে, নতুন যে জি পাবো সেটা হচ্ছে এরকম, যে তোমার g ইন্টু 1 মাইনাস 2h ডিভাইড বাই আর। শর্ত কি, শর্ত হচ্ছে h এর মানটা অনেক ছোট হইতে হবে, আর এর তুলনায় অনেক ছোট হইতে হবে। এটা আরেকটা সূত্র হচ্ছে এইরকম, যে জি প্রাইম সমান সমান তোমার হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি। এটা হচ্ছে আমার এইচ উচ্চতায়, একটু সবাই লিখে রাখো এগুলো কি ভাইয়া, এইচ উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। আচ্ছা, এবং 3 নাম্বার হচ্ছে পৃথিবীর এইচ গভীরতায়। পৃথিবীর এইচ গভীরতায় যদি যাও, তখন কি বললাম ভাইয়া, তখন ভর চেঞ্জ হয়ে যায়, তখন তোমরা হচ্ছে এই সূত্র ব্যবহার করতে পারো। বাট যদি হাইটের মানটা অনেক তোমার হচ্ছে ছোট হয় পৃথিবীর ব্যাসার্ধের তুলনায়, 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর, এটা ব্যবহার করতে পারো। অথবা তোমার হচ্ছে যেটা মেইন সূত্র আমি যেটা একটু আগে দেখাইলাম, যে জি প্রাইম সমান সমান 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমার এইচ গভীরতায়। দেখো আমরা যা যা পড়ছি এতক্ষণ ধরে সব এক জায়গায় লিখে দিলাম, নাও স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। তোমার পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে 10-এ 10 ইনশাল্লাহ, বুঝছো। এখান থেকে প্রশ্ন আসলে এই সূত্র দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও। এরপর হচ্ছে আমরা এখন সরাসরি কৃত্রিম উপগ্রহ শুরু করব, কৃত্রিম উপগ্রহের কাহিনীগুলো শুরু করব, ঠিক আছে। আমাকে একটু জানাও সবার কি স্ক্রিনশট নেওয়া হয়েছে, সবার কি লেখা হয়েছে, আমাকে একটু বইলো। আমরা আমাদের প্রথম একটা পার্ট শেষ করছি, হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারের একদম শর্ট ভার্সন, যতটুকু অল্প সময়ে তোমাদেরকে দেখানোর। এগুলো কিন্তু হ্যাঁ আমাদের মানে পেইড ব্যাচে কিন্তু 8টা 9টা 10টা ক্লাস হয়, আমরা রেগুলার প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাই। এগুলো এই টপিকটার উপরে 2টা বা 3টা ক্লাস হয়েছে, প্র্যাকটিস সহ, ম্যাথ প্র্যাকটিস সহ। তো তোমাদের আপাতত এখান থেকে জাস্ট আইডিয়াটা নিতে পারো আর কি। আচ্ছা, 2 নাম্বার টপিক, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা হট টপিক, এটা হচ্ছে আরেকটা গরম গরম টপিক। এইখান থেকে অনেক বেশি প্রশ্ন পরীক্ষায় আসে, এখান থেকে অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝছো। এইটা আমরা একটু দেখি, কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কি হয়, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ মান 0, একটু ব্যাখ্যা করুন ভাই। এটা নর্মাল সিম্পল জিনিস। পৃথিবীর কেন্দ্রে ভাই আমরা চিন্তা করো, দেখো এটা হচ্ছে আমার সূত্র, হ্যাঁ, 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। দেখো এখন তুমি যদি এখানে এই যে এইচ এর মানটা যদি আর বসায় দাও, তাই না, আমি তো উপর থেকে যাব না, আমি তো উপর থেকে গভীরতায় যাব। পৃথিবী তোমার হচ্ছে গর্ত করতে 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 আমি গভীরতায় যাব, যাইতে যাইতে যখন আমি এইচ এর মানটা আর এর সমান হয়ে যাবে, চিন্তা করো তো ভাই, আমি একদম পৃথিবীর ব্যাসার্ধে, একদম মানে ব্যাসার্ধের সমান চলে গেছি। আমি উপর থেকে গর্ত করতে 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 পৃথিবীর ব্যাসার্ধের সমান গভীরতায় চলে গেছি। পৃথিবীর ব্যাসার্ধ সমান গভীরতা গেলে কিন্তু কি পাবো, আমি কেন্দ্র পাবো, তাই না। তো কেন্দ্র পাবো, তখন তখন কি হবে দেখো, একটু চোখটা খুলে দেখলেই বুঝতে পারবা যেখানে কি হয়। এই যে আর এইচ এর জায়গায় আর বসায় দাও, শেষ। আর মাইনাস আর কত হয়, 0 হয়। এজন্য এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়। সূত্র দিয়ে মাত্র করছি আমরা, বুঝছো। আচ্ছা ঠিক আছে, তো এখন আসো আমরা একটু আমাদের এটা কি বুঝছো ভাইয়া, কেন 0 হয় ভাই। আমরা আগে সূত্রটা দেখো, সূত্রের মধ্যে বুঝাও, আগে বুঝো, আগে সূত্রটা বুঝো। এই জিনিসটা ফিক্সড, এখানে সবগুলোই ফিক্সড, আর ফিক্সড, রো ফিক্সড, জি ফিক্সড, সবকিছুই ফিক্সড।
কিন্তু এখানে এইচ এর মানটা কিন্তু ভাইয়া তোমার হচ্ছে পরিবর্তন করা যায়। ঠিক আছে, তো এখন হচ্ছে এই জন্য আমরা এইচ এর মানটা কি করবো, আমার ইচ্ছা মতো আমি বসাইতে পারি। আমি এইচ এর মানটা আর বসাইলাম, আমি যে সূত্র থেকে ডেরিভ করে আসছি, তাই না? তুমি এই জিনিসটা এইভাবে যদি বুঝো তাহলে সহজে বুঝতে পারবা। আচ্ছা, গেল। এখন আসো, অভিকর্ষ ত্বরণ মোটামুটি আমরা আইডিয়া পাইছি। কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ, মুক্তিবেগ জিনিসটা কি? মুক্তিবেগের আমরা ডেরিভেশন তো মোটামুটি অনেকেই আমরা করছি, আমরা জানি। একদম সহজ করে বললে ভাই, ওটা হচ্ছে একটা তোমার শক্তির নিত্যতা থেকে তোমার বের করতে হয়। ঠিক আছে, তো আমরা ডিরেক্টলি জানি সূত্র হচ্ছে এইটা। আমরা ডেরিভেশন এখানে দেখবো না, কারণ দেখার সময় এখানে নাই। আমরা দেখবো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে এই টপিক থেকে। 2gm ডিভাইড বাই আর, বুঝছো? এখন যদি এই আর কখন হবে, যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি একটা কোনো বস্তুকে নিক্ষেপ করবা। এটা কখন? এটা মুক্তিবেগ যখন তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো কিছুকে নিক্ষেপ করবা। পৃথিবীর পৃষ্ঠ থেকে মানে মাটি থেকে, সোজা কথা বললে পৃথিবী পৃষ্ঠ থেকে তোমার হচ্ছে নিক্ষেপ করলে, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে মুক্তিবেগ হচ্ছে √2gm ডিভাইড বাই আর। আচ্ছা, ইংরেজিতে বলা হয় স্কেপ ভেলোসিটি। ওকে, তো এখন এইখানে আমরা হচ্ছে তোমার কি বলে নিক্ষেপ করলাম। হ্যাঁ, নিক্ষেপ করার পরে ও একটা বেগে ঘুরবে, কৃত্রিম উপগ্রহ ঘুরবে। আচ্ছা, তোমরা কি একটু কৃত্রিম উপগ্রহ দেখতে চাও? তোমরা কি একটু কৃত্রিম উপগ্রহ দেখতে চাও? তোমরা একটু কৃত্রিম উপগ্রহ দেখতে চাও? তা দেখাইতে পারে, আসো। হ্যাঁ, কেপলার সূত্র বুঝাই দেবো ভাই, একদম সহজ। আসো দেখাই তোমাদেরকে। এই যে এটা কি কই জানো? এটা একদম হচ্ছে তোমাদের যে স্পেস এক্স আছে না, স্পেস এক্স, আমাদের যে ইলন মাস্কের স্পেস এক্স এর তোমার হচ্ছে যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, ওইখান থেকে স্যাটেলাইটটা এরকম করে দেখতে। তোমরা একটু সার্চ করতে পারো যে ISS তোমার হাইফেন দিয়ে sim.spacex, একদম রিয়েল লাইফ তুমি হচ্ছে এখান থেকে একটা মজা পাবা আর কি স্যাটেলাইটের। বাট আসলে এটা আসলে একদম রিয়েল না, তোমার হচ্ছে এটা গেমের মতো আছে। হ্যাঁ, তো এখানে তোমার হচ্ছে এটাতে এটা নড়াচড়া করানো যায় যদিও, এখানে এটা বোধহয় লোড হলে তারপর হচ্ছে দেখানো যাবে আর কি। আচ্ছা, এটা আরেকবার লোড হোক আর কি। তো এইখান থেকে মূলত আমরা স্যাটেলাইট গুলো পাঠাই, এবং পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলের থেকে বেশি বলে কোনো একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, তখন ওইটা পৃথিবীর বাইরে চলে যায়। বুঝছো, ওটা পৃথিবীর বাইরে চলে যায়। আচ্ছা, তো এই স্যাটেলাইটটা নিয়ে অনেক কাহিনী আছে। ওর বেগ কত হবে, হ্যাঁ, ওর হচ্ছে তোমার কত উচ্চতায় যাবে, এবং হচ্ছে ওর পর্যায়কালটা কত, তা আমরা একটু একটা একটা করে দেখি। আসো, এই মুক্তিবেগের ক্ষেত্রে এখানে দেখো তো ভাই, আমরা কি জানি যে তোমার হচ্ছে জি সমান সমান gm ডিভাইড বাই আর স্কয়ার, এটা কি আমরা জানি, তাই না? তো এইখানে আমরা কি বলতে পারি না ভাইয়া যে জি আর স্কয়ার সমান সমান gm, এটা কি আমরা বলতে পারি? বলো, বলতে পারি না? আচ্ছা, তাহলে আমাকে একটু বইলো, এইখানে যে এই জিএম এর জায়গায়, এই যে জিএম এর জায়গায় আমরা কি জি আর স্কয়ার বসাইতে পারবো না? এখানে বসাই দিই, তাহলে কি হবে? 2gr² ডিভাইড বাই আর। আমি কি কিছু নতুন করে বানায় লিখছি? এখান থেকে জাস্ট বসাই দিচ্ছি। আচ্ছা, এখন দেখো এই আর এবং এই আর স্কয়ার কাটাকাটি করে একটা আর থাকবে, তাহলে আলটিমেটলি দাঁড়ায় 2gr। এটা হচ্ছে আমার কি ভাইয়া মুক্তিবেগের আরেকটা সূত্র। তোমাকে যদি অভিকর্ষ ত্বরণ আর ব্যাসার্ধ বলা থাকে, তাহলে তুমি এটা দিয়ে করবা। তোমাকে যদি ব্যাসার্ধ আর ভর বলা থাকে, তখন তুমি এটা দিয়ে করবা। বুঝছো, দুইটাই হচ্ছে তোমার একই জিনিস।
দুটাই হচ্ছে মুক্তিবেগ বোঝায়। বুঝছো, এটা তোমার এমসিকিউ তো অনেক বেশি আসতে পারে। আচ্ছা, এখন আমরা একটু নর্মালি চিন্তা করি। ধরো একটা মহাকাশে কোনো বস্তুকে পাঠাইতে চাই, একটা বস্তুকে মহাকাশের, ধরো আমাদের যে পৃথিবীর একটা আকর্ষণ বল আছে, আকর্ষণ বলের বাইরে পাঠাইতে চাই, তাহলে কি হবে? আমার ওটা মুক্তিবেগের সমান বা তার থেকে বেশি বেগ দেওয়া লাগবে। আচ্ছা, তো এটা আমরা ডেরিভেশন করতে পারি, বাট আমরা ডেরিভেশন করব না, আমরা একটু নর্মালি সময়টা দেখি। ভাইয়া বেগের মান চিন্তা করি, বুঝছো? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মুক্তি বেগ, স্কেপ ভেলোসিটি, ওই বেগে কোনো বস্তুকে পাঠাইলে ও ডিরেক্ট মনে করে পৃথিবীর বাইরে। আরেকটা আছে তোমার নর্মাল যে কোনো বেগ, ও যে কোনো বেগে ঘুরতে পারে, ওটা মুক্তি বেগের থেকে কম। ঠিক আছে, ওই যে কোনো বেগটা কত? যদি এমন হয় যে পৃথিবী থেকে ধরো আমি ওরে এইচ উচ্চতায় পাঠাবো, ঠিক আছে, এইচ উচ্চতায় ওরে পাঠাবো, ও এইচ উচ্চতায় ঘুরবে। হ্যাঁ, আমি যেই বেগে পাঠাবো সেই বেগে ও এইচ উচ্চতায় ঘুরবে। তাহলে ওর যে বেগের মানটা হবে ভি সমান সমান হবে, এটার প্রমাণ আছে, বাট প্রমাণটা আমি এখন দেখাবো না, কারণ প্রমাণ দেখানোর সময় আসলে নাই। এটা হচ্ছে রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। এই যে কেন্দ্র থেকে মনে করো ব্যাসার্ধ হচ্ছে আর, আর তারপর হচ্ছে ওইখান থেকে আরো এইচ উচ্চতায় মনে করো একটা তোমার হচ্ছে স্যাটেলাইট আছে, বুঝছো? একটা স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে ঘুরতেছে, বুঝছো? পৃথিবীর চারপাশে মনে করো ঘুরবে, এই জিনিসটাই হচ্ছে আমরা কত বেগে সে কত বেগে ঘুরতেছে ওইটা আমরা এই সূত্র দিয়ে বের করবো, যেটা হচ্ছে যে কোনো বেগ, মুক্তি বেগ না। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমাকে একটু বলো পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠলে তার কি অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে কি হবে না? অবশ্যই হবে। এইখানকার অভিকর্ষ ত্বরণ আর পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ অবশ্যই আলাদা থাকবে। তাহলে আমরা একটু বলি, তাহলে ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমরা একটু আগে বের করছিলাম না ভাইয়া, জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ এর স্কয়ার। মনে আছে আমরা একটু আগে বের করছিলাম এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, তাহলে এখন আমি যদি ভাইয়া এইখানে একটু আড়াআড়ি গুণ করি, তাহলে কি হবে? এই যে তোমার হচ্ছে জি প্রাইম তোমার হচ্ছে আর প্লাস এইচ স্কয়ার সমান সমান জিএম হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি ভাই জিএম এর মানটাই আমি কি এটা বসাতে পারবো না? আমি কি ভাই জিএম এর জায়গায় এই মানটা বসা দিতে পারবো না? বলো তো একটু। এখন তোমাদেরকে দেখাবো, এখন বলবো হচ্ছে মেইন কথা, যে একটা পিঁপড়াকে, হ্যাঁ ওই যে তোমাদেরকে বলছিলাম না, তোমাদের ফাতিন ভাইয়া একটা 2000 কেজি ভরের একটা পিঁপড়াকে সে হচ্ছে পৃথিবীর বাইরে পাঠাবে, আর তোমাদের সিয়াম ভাইয়া 2 গ্রাম ভরের একটা হাতিকে পৃথিবীর বাইরে পাঠাবে। দুই ক্ষেত্রে কি একই বেগ লাগবে কিনা? তো অনেকেই তোমরা কনফিউজ হয়ে গেছো, যে মনে ভাবতেছো যে না বড় জিনিসে মনে হয় বেগ বেশি লাগবে, নাহলে তো সে চলবে না, তাই না? আচ্ছা, তোমাদেরকে দেখাবো, আসো আগে এটা একটু লিখে নেই। ভি সমান সমান তাহলে কি দাঁড়ায় ভাইয়া? এই জিএম এর জায়গায় এটা বসায় দাও, জি প্রাইম আর প্লাস এইচ এর স্কয়ার, আর নিচে কি আছে ভাইয়া? নিচে একটা আর প্লাস এইচ আছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াইতেছে ভাইয়া? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে জি এইচ, জি প্রাইম আর প্লাস এইচ। আমি যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে তোমার হচ্ছে আর প্লাস এইচ স্কয়ার আর প্লাস এইচ কাটাকাটি করলে একটা আর প্লাস এইচ থাকে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া এটা এরকম হয়, হ্যাঁ, যদি মনে করো এইচ এর মান তোমার হচ্ছে নেগলিজিবল হয়, যে পৃথিবীর খুব কাছ দিয়ে ঘুরতেছে, এমন যদি হয় তাহলে আমরা বলতে পারি যে রুট ওভার জি আর। এটা হচ্ছে একটা সূত্র বলা যায় যে এইচ এর মানটা যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে আমরা ভি সমান সমান রুট ওভার জি আর বলতে পারি। এইচ এর মানটা তখন শূন্য ধরতে পারি, বুঝছো? এইচ এর মান খুব ক্ষুদ্র হইলে।
এখন কথা হচ্ছে ভাইয়া আমাকে একটু বলো মুক্তিবেগ কি ছিল? মুক্তিবেগ কি ছিল? মুক্তিবেগ ভিই মানে স্কেপ ভেলোসিটি ছিল কি ভাইয়া? 2g/r, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে তোমার যে কোনো ভেলোসিটি, হ্যাঁ, বা যে কোনো বেগের মান যখন বের করব তাহলে v সমান সমান কত ভাই? মাত্র দেখলাম আমরা যে এটা gr। তাহলে আমি যদি একটু ভাগ করে দিই তাহলে কি হবে? আমি যদি এখন একটু ভাগ করে দিই যে v ডিভাইড বাই বা ভিই ডিভাইড বাই হচ্ছে তোমার v, মানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ মনে করো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ মনে করো। তাহলে ভাগ করে দিলে কি হবে? উপরে 2gr আর নিচে হচ্ছে √gr। কাটাকাটি করলে কি হবে? অতএব ভিই সমান সমান তোমার হচ্ছে √2 ইন্টু ভি। এটা হচ্ছে আমার সম্পর্ক বা এমসিকিউ তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে, অনেক বেশি আসে। একটু সবাই ভাইয়া নোট করে নিও এটা। এই সম্পর্কটা যে মুক্তিবেগের সাথে যে কোনো বেগের যে সম্পর্কটা, বুঝছো? এটা একটু তোমরা মুখস্থ করে নিও। এন্ড তোমাদের বইয়ের মধ্যে এইটার একটা সম্পর্ক আছে এভাবে যে তোমার হচ্ছে এই যে ভিই ডিভাইড বাই ভি সমান সমান √2, বুঝছো? এটার বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন সময়ে কি কি হবে, কখন কোনটা হবে, এটা তোমার হচ্ছে একটা মানে তোমার একটা ইয়ে আছে, কখন পরাবৃত্তাকার, কখন উপবৃত্তাকার পথে ঘুরে ফিরে চলে আসবে, কখন অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে, এগুলা তোমার হচ্ছে আছে। হ্যাঁ, আচ্ছা, তো পৃথিবীর জন্য, হ্যাঁ, পৃথিবীর জন্য মুক্তিবেগটা কত? পৃথিবীর মুক্তিবেগটা তোমরা একটু মনে রাখবা। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড, 11,200 মিটার পার সেকেন্ড অথবা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা পৃথিবীর জন্য হচ্ছে মুক্তিবেগ। এখন তোমাদের যে প্রশ্নটা, এটার উত্তরটা দেই। আচ্ছা শোনো ভাই, আমরা যে মুক্তিবেগের এত হিসাব নিকাশ করলাম, দেখো তো এই যে মুক্তিবেগের যে সূত্র, মুক্তিবেগের সূত্রের মধ্যে এই যে মুক্তিবেগের সূত্র যে এখানে ছিল, এই যে তোমার হচ্ছে মুক্তিবেগের সূত্র, কোথাও কি কোথাও কি বস্তুর ভর লাগছে? আমাকে একটু বলো, কোথাও কি বস্তুর ভর, সেটা কোন বস্তু, সেই বস্তুর ভর আমার লাগবে, সেই বস্তুর ভর লাগবে, এটাও কি কোথাও বলা আছে? এই যে বস্তুর ভর, এটা কি আমার কোথাও কি বলা আছে? এই বস্তুর ভরটা যে লাগবে মুক্তিবেগের সূত্রের মধ্যে কোথাও কি বলা আছে? দেখো তো এই সূত্রের মধ্যে এই বড় হাতের মানে কি ভাই? পৃথিবীর ভর অথবা গ্রহের ভর, পৃথিবী অথবা যে গ্রহ থেকে ফেলবো সেই গ্রহের ভর, পৃথিবীর ভর অথবা যেই গ্রহের চারপাশে ঘুরবে সেই গ্রহের ভর। এইখানে ভাইয়া এই যে তোমার যে আর মানে কি ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ বা যে গ্রহের হিসাব করবো সেই গ্রহের ব্যাসার্ধ, আমার কোথাও বস্তুর ভর লাগতেছে না, বস্তুর ভর কোথাও লাগতেছে না। অর্থাৎ বস্তুর ভর 2 কেজি হোক, বস্তুর ভর 2 টন হোক, একটা নীল তিমিরে পাঠাও অথবা তুমি নিজের নিজে পাঠাও, নিজেরা নিজে ধরে উপরের দিকে মারো, তোমাদের দুজনের ক্ষেত্রে মুক্তিবেগ সেম। মুক্তিবেগের ক্ষেত্রে তোমার কোনো বস্তুর ভরের কোনো প্রভাব নাই। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এটা আসতে পারে, বুঝছো? এখন কি উত্তর পাইছো? কারণ আমরা দেখতেছি আমাদের যে মুক্তিবেগের সূত্রের মধ্যে কোথাও বস্তুর ভরের কোনো ইফেক্টই নাই, 2000 কেজি হোক, 2 গ্রাম হোক আর নাই হোক, তার মানে আমরা বলতে পারি যে এখানে বস্তুর ভরের কোনো ইফেক্ট নাই। এটা পিঁপড়া হোক অথবা হাতি হোক, ফারদিন হোক অথবা সিয়াম হোক, সবার জন্য কি আমার মুক্তির বেগের যে পৃথিবীর জন্য সেম। এটা নির্ভর করে যেই গ্রহ থেকে ফেলা হবে সেই গ্রহের ভর কত, সেই গ্রহের ব্যাসার্ধ কত, সেই গ্রহের আয়তন, এই সব হচ্ছে কাহিনী। এখন কি সবাই বুঝতে পেরেছি আমরা? বলো, এখন কি আমরা সবাই বুঝতে পেরেছি? বলো। ভেরি গুড। আসো তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহের জন্য ভি সমান সমান এইটা একটা হচ্ছে ওর বেগের সূত্র, এটা হচ্ছে ওর বেগের সূত্র। ভাইয়া বেগ জানি, বেগ জানি, সময় বের করতে পারবো, পর্যায়কাল কত, একটা
কৃত্রিম উপগ্রহ মানে স্যাটেলাইট পৃথিবীর চারপাশে একবার পরিপূর্ণভাবে ঘুরে আসতে কত সময় লাগবে, ওই সময়টাকে আমরা বলি পর্যায়কাল। একটা কৃত্রিম উপগ্রহ যেই সময়ে পুরো একটা পাক কমপ্লিট করে, হ্যাঁ ঘুরে আসে, এক পাক দেয়, ওটাকে আমরা বলি পর্যায়কাল। ভাই আমরা কি সূত্র পড়ছিলাম না তোমার হচ্ছে? আচ্ছা তোমরা এই যে পড়ছো এখানে আচ্ছা এটা কি এখানে তোমার মানে জাস্ট সূত্র লিখে তো আসলে কোনো লাভ নাই। আচ্ছা দেখো তোমাদের তাও দেখাই। ধরো একটা পৃথিবী, পৃথিবী একটা গোলক ধরো, না এটা না দিয়ে একটা গোলক এঁকে দেই, একটা গোলক। আমাকে বলো এই গোলকের চারপাশে যদি ঘুরতে চাই, মনে করো আমি এইখান থেকে আমি ঘোরা শুরু করে আমি এইখান থেকে যাব, আমি এই দিকে যাব, আমি এইখানে এসে কি করব, এখানে মিলবো, তাহলে আমি আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছি? আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি? আমি যদি পৃথিবীর উপরে হাঁটতে থাকি, পৃথিবীর উপরে মনে করো হাঁটতে 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 পুরো পৃথিবী ঘুরে আসছে, তাহলে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি? পৃথিবীর পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। পৃথিবীর যে পরিধি, বুঝছো? গোলকের ক্ষেত্রে সেই পরিধির সূত্র কি ভাই? যদি গোলকের ব্যাসার্ধ হয় আর, যদি গোলকের ব্যাসার্ধ হয় আর, তাহলে তার পরিধি হবে 2πr, বুঝছো? আচ্ছা তাহলে আমাকে একটু বলো ভাইয়া, আমার সূত্র কি, সমবেগের সূত্র কি ভাই? এস সমান সমান ভিটি। পৃথিবী বলো, সূর্য বলো, চাঁদ বলো, আমরা কি ধরে নিয়ে সমবেগে চলতেছে, সবকিছু সমবেগে চলে। তো ভাইয়া এখানে দূরত্ব, এই দূরত্ব মানেই তো এইটা 2πr, কি পরিধির সমান দূরত্ব 2π। এক্স্যাক্টলি অরূপ, ইসরাত, ভেরি গুড ভাইয়া। এখন দেখো তাহলে আমি এখন এস এর মান যদি 2πr বসাই দিই, সমান সমান ভি মান বসাই, টির মান বসাই, হবে না? একটু ঝামেলা আছে। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কি ভাই, আমাদের যে স্যাটেলাইট গুলো আছে ওইটা কি মাটির উপর দিয়ে চলে? ওটা কি মাটির উপর দিয়ে চলে? তোমাদের ফারদিন ভাই, তোমাদের অনেকে চিনো না, তোমাদের ফারদিন ভাই হচ্ছে কেমিস্ট্রি পড়ে আর কি, উনি সাইকেলে করে আসে, বুঝছো? তো সাইকেল তো মাটির উপরে চলে, স্যাটেলাইট কি মাটির উপরে চলে? একটা উচ্চতা দিয়ে চলে না? তার মানে আমরা তখন কিন্তু শুধু আর ধরলে হবে না, তখন আমার কি করতে হবে? তখন আমাকে একটা উচ্চতা হিসাব করতে হবে, আমাকে তখন আরো উচ্চতা যেতে হবে। ধরো এইখানে হচ্ছে আমার এই যে এইচ উচ্চতায় হচ্ছে আমার ওই স্যাটেলাইটটা আছে, বুঝছো? এই স্যাটেলাইটটা কি করবে? এই স্যাটেলাইটটা এই এইচ উচ্চতা দিয়ে পৃথিবীর চারপাশে ঘুরবে। তাহলে কি হবে? তাহলে এখন বলো তো মোট পরিধি কত হইল? ব্যাসার্ধ বাড়ছে না? তার যাত্রাপথের যে গোলকটা ছিল ব্যাসার্ধ কি বাড়ছে না ভাই? সে এখন বেশি দূরত্ব অতিক্রম করবে না? তাহলে কি হবে? তার যে এখন যে তোমার হচ্ছে এই 2πr কি থাকবে? তখন আর 2πr থাকবে না, তখন হয়ে যাবে এটা, তখন এটা হয়ে যাবে 2π, আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে r প্লাস h। আর মানে মোট যে ব্যাসার্ধ একদম কেন্দ্র থেকে, প্রত্যেকবার আমরা কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করব। আচ্ছা তাহলে আমাকে বলো, আমি এস এর মান পেয়ে গেছি, দূরত্ব পেয়ে গেছি, সময় হচ্ছে পেয়ে গেছি, এটা হচ্ছে সময়। আর তোমার হচ্ছে বেগ কত ভাইয়া? বেগের মানও জানি আমরা, একটু আগে বাই করছি। এই উচ্চতায় কোনো বস্তু যদি ঘুরে তখন তার বেগটা আমরা বলছি এইটা, সবকিছুই জানি। তাহলে এখন জাস্ট এই যে এই সূত্রে মান বসাই দিই, আমরা এই সূত্রে ঠাস করে একটু মানটা বসাই দিই, তাহলে কত হবে? 2πr প্লাস h সমান সমান ভিটি, ভির মান হচ্ছে এইটা gm ডিভাইড বাই r প্লাস h, আর গুণ দিব কি ভাইয়া? পর্যায়কাল, পর্যায়কাল মানে হচ্ছে টি। আচ্ছা এখন এইখান থেকে ভাইয়া আমরা কি পর্যায়কালটা বাড়ি করতে পারবো না? দেখো তো, অতএব টি সমান সমান, অতএব টি সমান সমান এইটাকে এই পাশে উল্টায় দাও, তাহলে কি হবে? 2πr প্লাস h, এইখানে দেখো তো উল্টায় যাবে না ভাইয়া? নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, তাহলে কি r প্লাস h উপরে চলে যাবে আর gm টা নিচে চলে আসবে। আচ্ছা তাহলে আমরা কি পাইলাম ভাইয়া? আমরা হচ্ছে তোমার মোটামুটি, আচ্ছা
না আমি তো না এখানে তো আমি জাস্ট নর্মালি করে দেবো, এটা ঠিক আছে, এটা একটু একটু চেঞ্জ করে নাও। হ্যাঁ, এটা তো নর্মালি থাকবে, পরে যখন উল্টাতে নিব তখন উল্টে যাবে আর কি। না ঠিক আছে, এটা ঠিক আছে, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। হ্যাঁ, পরে ক্যালকুলেশন উল্টাবে। মানে আমি কি করছি জানো, এই পুরাটা কি আমি নিচে ভাগ করে দিছি, তার মানে পুরাটাই আমার কি করে যাবে, নিচে চলে যাবে, gm ডিভাইড বাই r প্লাস এইচ। আচ্ছা এখন দেখো এটাকে কিভাবে লেখা যায়, আসো একটু দেখি আমরা। আচ্ছা এখান থেকে শুরু করি। তোমার হচ্ছে উপরে থাকবে কি 2 পাই r প্লাস এইচ ডিভাইড বাই, নিচে কি আছে ভাইয়া, বেগের মানটা আছে, নিচে নিচে আছে বেগের মান gm ডিভাইড বাই r প্লাস এইচ। আচ্ছা এখন এখানে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, আমরা এখানে তোমার হচ্ছে এভাবে লেখা যায় না বলতো, দেখি তো, 2 পাই r প্লাস এইচ, একটু ভাঙাই, হ্যাঁ এটাকে একটু জাস্ট ভাঙাই লিখি আর কি। ভাইয়া আবার বুঝান, দেখো ভাই h সমান সমান vt, আমি ভির মান তো জানি না, আমরা তো ভির মানটা আগে বের করে ফেলছি, আমার টির মানটা লাগবে এখন, দেখি তার পর্যায়কাল কত, তার সময় লাগে কত, সময়টা লাগবে কি ভাই, এস কে ভি দিয়ে ভাগ করবো না, তো এস এর মান কি ভাই, আমরা মাত্র দেখাইলাম 2 পাই আর প্লাস এইচ, এটা হচ্ছে আমার পরিধি, আর ভি মানে কি ভাই, ভি মানে হচ্ছে এই সূত্র জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ, একটু আগে দেখছি, ওই মানটা এখানে বসাইছি ভাই, দেখো এক্সট্রা কিছু করে নেই। এখন এখানে হচ্ছে তোমার রুট ওভার, আচ্ছা রুট ওভার জিএম আছে, ওকে। আচ্ছা এইটাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার জিএম, আর এর সাথে নিচে আরেকটা কি আছে, আরেকটা আছে তোমার হচ্ছে রুট ওভার আর প্লাস এইচ, মানে আমি রুটটাকে বিভাগ করে দিছি, বুঝছো। এখন হচ্ছে আমি দেখি কি করা যায়, এই নিচেরটাকে ওই পাশে গুণ করতে পারি, তার মানে 2 পাই আর প্লাস এইচ এর সাথে আমি কি করতে পারবো, আমি হচ্ছে তোমার হচ্ছে এই রুট ওভার আর প্লাস এইচটা গুণ করতে পারবো। আচ্ছা ডিভাইড বাই রুট ওভার জিএম, এইটাকে তোমরা তোমাদের বইয়ের মধ্যে এইভাবে দেখবা, আমি যতটুকু তোমার হচ্ছে দেখা, মেইন সূত্র হচ্ছে এইটা, এই জিনিসটাকে ভিতরে একবার ঢুকে ফেলা যায়। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের একবার এইভাবে লেখা যায় যে রুট ওভার তোমার হচ্ছে 4 পাই স্কয়ার ডিভাইড বাই জিএম, তারপর হচ্ছে আর প্লাস এইচ স্কয়ার দিব, আর হচ্ছে আর প্লাস এইচ, আর প্লাস এইচ কিউব। তোমরা তোমাদের বইয়ের মধ্যে এই সূত্রটা দেখবা, তোমাদের বইয়ের মধ্যে পর্যায়কাল দিয়ে এই সূত্রটা লেখা আছে, এই টি মানে হচ্ছে পর্যায়কাল। এটা চাইলে ভেঙেও দেখানো যায়, বাট এত সময় এখন আসলে সময় নষ্ট করবো না, জাস্ট কি করবো জানো ভাই, আমি যদি বলি তোমাদেরকে যে 2 পাই কে আমি যদি বলি এইভাবে লেখা যায় 4 পাই স্কয়ার, তোমরা কি বিশ্বাস করবা, তোমাদের কারো কি কোনো সমস্যা আছে, 2 পাই কে রুট ওভার 4 পাই স্কয়ার লেখা যায় যে, কারণ রুট করলে তো ভাই আবার 2 পাই আসে, একই জিনিস তো তাই না, এই 2 পাই কে রুট ওভার 4 পাই স্কয়ার লেখা যায়, এই যে দেখো রুট ওভার, ওই যে উপরে কিন্তু রুট আছে, এই যে 4 পাই স্কয়ার লিখছি, রুট ওভার জিএম তো আগে থেকে ছিল লিখছি, তারপর দেখো এই যে আর প্লাস এইচ কে আগের মতোই ভাই, আর প্লাস এইচ যেটা আছে এটাকে লেখা যায় না ভাইয়া রুট ওভার আর প্লাস এইচ স্কয়ার, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, আমার কি স্কয়ার রুট কাটাকাটি চলে যায় না, তাহলে তো আমার আর প্লাস এইচই থাকে, কোনো পরিবর্তন হয়েছে, তার মানে আমি কি করছি, আমার টেকনিক্যালি আমি পুরো জিনিসটাকে রুটের ভিতর নিয়ে গেছি। তাহলে দেখো নিচে আগে থেকে একটা আর প্লাস এইচ ছিল, আমি আরেকটা আর প্লাস এইচ স্কয়ার ঢুকাইছি, গুণ করার পর হয়ে গেছে আর প্লাস এইচ কিউব। যদি না বুঝো স্কিপ করো, এটা তোমার হচ্ছে জাস্ট অত ডিটেলস লাগবে না, এগুলো আসলে ক্লাসে ভেঙে ভেঙে বুঝাই দিকে তখন অনেক সময় বোঝানো যায়, আর এখন যতটুকু এটা হচ্ছে আমার মেইন সূত্র। আর যদি তুমি দেখো যে তোমার হচ্ছে বইয়ের মধ্যে উচ্চতা সূত্র দেওয়া আছে, যে একটা তোমার হচ্ছে উপগ্রহ কত উচ্চতায় ঘুরতেছে, এইটার সূত্রটা কি ভাই, এই উচ্চতা হচ্ছে এইচ এর মান বের করতে হয়,
একদম সহজ। দেখো আমি জাস্ট একবার লিখে ফেলি, কারণ তোমরা হচ্ছে জাস্ট সূত্রটা মনে রাখলেই হবে। জি এম টি স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার। দেখো আমি এখানে দেখে দেখেই বুঝতেছি, জিম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এটার উপর একটা পাওয়ার হবে 1/3 মাইনাস হচ্ছে এইচ। তোমাদের বই যদি একটু খুলো এই সূত্র দেখতে পারবা কিভাবে আসছে, এখান থেকে এখানে আসছে। আর এটা এখন আপাতত জাস্ট এইটুকু দেখে রাখো, কারণ এটা ভাঙতে গেলে তোমরা হচ্ছে আবার নিজের বাসা ট্রাই করে দেখো, নিজেরা একটু বাসা ট্রাই করে দেখো এইখান থেকে এটা আসছে কিভাবে আসছে, একটু বাসা ট্রাই করে দেখো, তাহলে তোমার মাথা খুলবে, বুঝছো? এইখান থেকে এটা আসছে, কি করছি যারা বুদ্ধিমান বুঝে ফেলছো, টি কে স্কোয়ার করছি, তারপর আর গুণ করছি, টি স্কোয়ার ইন্টু জিএম, জিম টি স্কোয়ার, 4 পাই স্কোয়ার উপরে ছিল এই পাশে নিয়ে আসছি, ভাগ হয়ে গেছে। তারপর এটা উপরে কিউব ছিল, এটাকে এই পাশে সরানোর জন্য 1/3 নিয়ে আসছি। আমার লাগবে কি এইচ এর মান, সাথে কি আর যোগ আছে, এই পাশে আর, ও এই পাশে আর বিয়োগ করবো, দেখছো? তোমাদের বুঝাইতে যে ভালো হয়েছে, আর লিখবো না এখানে, এখানে আর বিয়োগ করে দিছি, শেষ। এখানে জাস্ট এই যে আর, আমার লাগবে কি, আমার লাগবে শুধু এই যে ছোট এইচ এর মানটা। আমি কি করছি, এইচটাকে রেখে, এইচটাকে এক পাশে রেখে বাকি সবকিছুকে আরেক পাশে পাঠিয়ে দিছে, বুঝছো? এটা হচ্ছে আমার কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র, বুঝছো? হ্যাঁ ভাই, এই চালে তো আর থাকবে, এই যে আর কে পাশে পাঠিয়ে দিছি। আরে সেরা পারবে, তুমি বুঝছো মানে তুমি বুদ্ধিমান ভাইয়া, তোমরা যদি নাও বুঝো তাও বুদ্ধিমান, একটু পরে বুঝবা, সমস্যা নেই ভাই। সবার একসাথে একই সময় বুঝতে হবে নট নেসেসারি। তোমার সময় নাও, তুমি 2 দিন নাও, 2 বছর নাও, তুমি বুঝলেই হয়েছে। যদি নাই বুঝো একদম তাও সমস্যা নেই, জীবনে আরো অনেক কাজ আছে, পড়ালেখা বাদে অনেক কাজ আছে, সবকিছু যে সবার হইতে হবে এমন কোনো কথা নাই, বুঝছো? তুমি অন্য কিছুতে বেস্ট হইতে পারো, কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করতে হবে ভাইয়া, চেষ্টা করার পরে যদি না পারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি আমরা ওভারঅল যদি একটু দেখি, ওভারঅল যদি দেখি, এই কৃত্রিম উপগ্রহের 3টা জিনিস লাগে, কৃত্রিম উপগ্রহের 3টা জিনিস লাগে। কৃত্রিম উপগ্রহের 3টা জিনিস লাগে। তোমাকে আজকে আমি এই অধ্যায় থেকে 2টা টাইপের বেস্ট তোমার হচ্ছে টপিক শেষ করাই দিছি। এই টপিকের 2টা বেস্ট টপিক, বুঝছো? কিন্তু মনে হয় না এই সময়ের মধ্যে আর বাকিটা শেষ করতে পারবো। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বেগ, বুঝছো, বেগ, তারপর হচ্ছে পর্যায়কাল, আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এই 3টা জিনিস আমরা একটু আজকে দেখে নিছি। হ্যাঁ, ভি, টি এবং এইচ বের করছি, ভি, টি এবং, আচ্ছা এটা হচ্ছে আবার মুছে গেছে, এটা হচ্ছে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। এটা হচ্ছে আমরা প্রথমে বের করছি, এইচ উচ্চতায় কোন একটা বস্তু যখন ঘুরে। টি যখন বের করছি তখন কিছু ছিল তার সূত্র, √4 পাই স্কোয়ার আর প্লাস এইচ এর হোল কিউব ডিভাইড বাই জিএম। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র ছিল। আর এটা ছিল কি সূত্র, জি এম টি স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার, উপরে একটা পাওয়ার 1/3 মাইনাস এইচ। এই হলো আমার সবকিছু এক পেজের মধ্যে লেখা, যেখানে কোনটা কি সবাই একটু জানো, তারপরও লিখে দেই। এখানে হচ্ছে এম মানে গ্রহের ভর, যে গ্রহ থেকে আমি স্যাটেলাইটকে পাঠাবো সেই গ্রহের ভর, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এবং হচ্ছে আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বা গ্রহের ব্যাসার্ধ, যেই গ্রহ থেকে ফেলবা সেই গ্রহের ব্যাসার্ধ, এবং হচ্ছে আর কিছু আছে, আর তো বাকি সবকিছু লেখাই আছে। হ্যাঁ দেখো, তোমরা একটু একবারে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি, কৃত্রিম উপগ্রহ মোটামুটি শেষ। না ভাই, ক্লাসটা রেকর্ড থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে একটা টপিক আছে, এটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। এটা আমাদের আজকে লাস্ট টপিক। হ্যাঁ, আমি আরেকটা জিনিস হয়তো শেষ করতে পারবো না, বাট সমস্যা নেই, ওইটা আমাদের পেইড ব্যাচে আছে। তোমরা যদি চাও, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যুক্ত হইতে পারো, ওইখানে তো আছে, সমস্যা নেই। ভূস্থির উপগ্রহ
এটা কি এই ভূস্থির উপগ্রহ মানে কি? একদম সহজ, যে উপগ্রহ অথবা যেই স্যাটেলাইটের পর্যায়কাল বা টি এর মান 24 ঘন্টা ফিক্সড। যে উপগ্রহ বা পর্যায়কাল, তার পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, বুঝছো? 24 ঘন্টা বা 24 আওয়ার, এটাকে বলা হয় 3600 দিয়ে গুণ করলে 86,400 সেকেন্ড। যেই উপগ্রহ বা স্যাটেলাইটের পর্যায়কাল টি এর মান এই 86,400 সেকেন্ড বা 24 ঘন্টা বের হবে, ওই উপগ্রহকে আমরা হচ্ছে ভূস্থির উপগ্রহ বলবো। অর্থাৎ পৃথিবীর তুলনায় ওরে দেখলে মনে হবে ও স্থির আছে। যেমন চাঁদ, পৃথিবী যে স্পিডে ঘুরবে ওই উপগ্রহটা একই স্পিডে ঘুরবে, তারপর মনে হবে যে এই পৃথিবীর সাপেক্ষে ও হচ্ছে স্থির। এটাই হচ্ছে মেন কথা। এইচ না আর হবে, ও আমি আবারও এইচ দিচ্ছি, সরি হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আবারও আমি হচ্ছে এইচ দিচ্ছি, হ্যাঁ ঠিক করে দিচ্ছি ভাই, এবার লিখে নিতে পারো। ওকে, তো মোটামুটি আমরা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক শেষ করে ফেলছি। আর একটা টপিক আছে তোমার হচ্ছে ওই যে তোমার প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য এবং হচ্ছে তোমার মহাকর্ষীয় বিভব। তো ওইটার এখানে তোমাদেরকে আপাতত আজকে শেষ করতে পারবো না, জাস্ট একটু সূত্র লিখে দিতে পারি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ মুতমাইনা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে, না ভাই আজকে শেষ ক্লাস না মিম, আমাদের হচ্ছে 10 তারিখেও ফ্রি ক্লাস আছে, আমাদের 10 তারিখেও অধ্যায় 10-এর উপরে ফ্রি ক্লাস আছে। আচ্ছা, তো মোটামুটি সবাই আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে। আর এই যে এই টপিকে মহাকর্ষীয় বিভব বা প্রাবল্যের যে ম্যাথগুলা, এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য মহা মহা গুরুত্বপূর্ণ, বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি আমাদের তো মানে সূত্র দেখাইলেন, টপিক বুঝাইলেন, ম্যাথ প্র্যাকটিস করবো কোত্থেকে? প্রশ্ন আসে না? তো আমাদের তো মাস্টার বুক আছে, ওইটা যাদের কাছে আছে ওরা তো ভালোই প্র্যাকটিস করতে পারবা। আর বাকিরাও সমস্যা নেই, যদি মাস্টার বুক নাও থাকে, যদি আপাতত কোনো টেস্ট পেপার থাকে ওই টেস্ট পেপার থেকেও কিনে নিতে পারো। আমি তোমাদেরকে এখনই দেখাবো টেস্ট পেপার থেকে, তোমরা হচ্ছে ওই প্রশ্নগুলো একটু সলভ করে নিবা, ঠিক আছে? তাহলে তোমাদের এই অধ্যায়ের সিকিউ সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, তো মহাকর্ষ বিভবের এটা মেইন সূত্র যেটা, এটা সহজ কথা যদি বলি মাইনাস জিএম ডিভাইড বাই আর, এবং ভি সমান সমান ডাব্লিউ বাই এম। জাস্ট সূত্রগুলো লিখে দিলাম। হ্যাঁ, এটা আসলে আর ব্যাখ্যা করার সময় আজকে হইতেছে না। প্রাবল্যের ক্ষেত্রে সূত্র কি ভাই? ই সমান সমান জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। আর তোমার হচ্ছে এটার আরেকটা সূত্র হচ্ছে ই সমান সমান বল এফ ডিভাইড বাই এম। মহাকর্ষ প্রাবল্য সূত্র এইটা, আর বিভবের দুটো সূত্র, এটা হচ্ছে বেসিক সূত্র। আরো অনেক কাহিনী আছে, তোমার হচ্ছে গোলকের ভিতরে হইলে কি হবে, বাইরে হইলে কি হবে, উপরে হইলে কি হবে, বিভিন্ন কেস আছে আর কি। ওগুলো আজকে আর দেখানো এক ক্লাসে তো পসিবল না ভাই, একটা চ্যাপ্টারের কত কিছু দেখানো পসিবল বলো? দুইটা টপিক এমন ভাবে শেষ করছি, তোমার ইনশাল্লাহ ওই টপিক দুইটা তোমার হচ্ছে মানে যে কোনো প্রশ্ন আসলে তুমি ওইখান থেকে অ্যান্সার করতে পারবা, বুঝছো? আর এই মহাকর্ষ বিভব প্রাবল্য আজকে হয়তো শেষ করা পসিবল হবে না, বাট যদি আমাদের সাথে যুক্ত হও ইনশাল্লাহ, আমাদের তো ক্লাসগুলো সব আছেই অলরেডি। আমাদের পেড ক্লাসে 10 নম্বর অধ্যায় চলতেছে এখন, 6 নম্বর অধ্যায় শেষ। আর সাইকেল 2-তে হচ্ছে আমাদের অধ্যায় 3, 5, তারপর হচ্ছে 9, তারপর আরো 2টা অধ্যায়, মোট 5টা অধ্যায় আছে। তো যদি কোনো কিছু দরকার হয় তাহলে 16910-তে কল দিতে পারো, জাস্ট আমাদের মানে ফিজিক্স কোর্স অথবা বান্ডেল কোর্সে যুক্ত হতে পারো, তোমাদের যদি ইচ্ছা হয়, ভালো লাগে আর কি। আচ্ছা, তো এই বোর্ড প্রশ্নগুলা একটু দেখে নিবা, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই বোর্ড প্রশ্নগুলা দেখলে তোমার ওভারঅল এই অধ্যায় সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া হবে যে প্রশ্নগুলা কেমন হয়, বুঝছো? কারণ বোর্ড প্রশ্ন তো হাজার হাজার হইতে পারে, বাট তুমি একটু আইডিয়া পাবা, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারবা, বুঝছো? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখান থেকে। থ্যাংক ইউ জারাদ, থ্যাংক ইউ ফেয়া। আচ্ছা, থ্যাংক ইউ নুসরাত। না, ক্লাসটা রেকর্ডেড থাকবে না ভাইয়া, তারপরেও তোমাদের যদি কোনো কিছু দরকার হয় দেখি, তারপর আমি বলবো, সমস্যা নেই, তোমাদের জন্য সবকিছু করতে রাজি আছি, ভাল লাগে আর কি। আচ্ছা, তো আমরা চেষ্টা করছি যতটুকু গোছানো আকারে, কমপ্যাক্ট আকারে একটা ক্লাস শেষ করা যায়। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এন্ড ভাইয়া, সামনে তোমাদের পরীক্ষা আছে, হাফ ইয়ারলি পরীক্ষা আছে। হয়তো অনেকেই কলেজে ভর্তি করে হতাশ হয়ে গেছো, অনেকের মনে হয় যে বন্ধুরা অনেক আগায় গেছে, তোমরা অনেক পিছায় গেছো। এমন কিচ্ছু না ভাই, দেখবা এমন সময় আসবে তুমি এমন উচ্চতায় উঠবা, আশেপাশে তাকাইলে সব মেঘ দেখবা, বুঝছো? ওই হাইট থেকে, মেঘ থেকে আর কিছু দেখতে পারবা না, খালি মেঘ দেখবা। খালি নিজের উপর চেষ্টা চালায় যাও, পরিশ্রম করে যাও, অনেক ভালো কিছু করবে ইনশাল্লাহ।
ঠিক আছে ভাইয়া, তো এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার 16910। কারো যদি কোনো কিছু দরকার হয় কোর্স রিলেটেড, ফিজিক্স কোর্স বলো, সামনে সাইকেল 2 শুরু হবে জানুয়ারি থেকে, সাইকেল 1 এর সব পেড ক্লাসের রেকর্ডেড থাকবে পাবা। আর হচ্ছে আমাদের বান্ডেল কোর্সও আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ওগুলো তোমরা হচ্ছে দেখে নিতে পারবা। তো ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি, শেষ করি আর কি। আচ্ছা, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা। গোছানোর প্রস্তুতি করতে হবে, প্রিসাইজলি পড়তে হবে, সবকিছু পড়তে যেয়ে মাথা হলে লাভ নাই রে ভাই, যতটুকু লাগে ততটুকু পড়বা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো। এই যে লাস্ট স্লাইডটা এখানে দেওয়া আছে। কারো কোনো প্রশ্ন আছে আর বলো আমাকে একটু, তাহলে না হলে হচ্ছে ক্লাসটা এখন শেষ করে দিব। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? ভালো না, ক্লাসটা এখন শেষ করে দিই, বলো। আচ্ছা ঠিক আছে ভাই, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে।